সো ফার্স্ট আমরা স্টার্ট করব হচ্ছে ফিক্সড অ্যাসেট দিয়ে। আমাদের এখানে হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে কিছু ডকুমেন্ট প্রোভাইড করেছে। সো ক্লায়েন্টের ডকুমেন্টটা ফার্স্ট আমরা একটু স্টাডি করে নিব। আমাদের এখানে কি দেওয়া আছে, ফার্স্টে হচ্ছে ফিক্সড অ্যাসেটের ক্যাটাগরি দেওয়া আছে, মানে প্রত্যেকটা ফিক্সড অ্যাসেটের নাম দেওয়া আছে। এই যে ফিক্সড অ্যাসেটগুলো দেওয়া আছে, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার্স, অটোস অ্যান্ড ট্রাকস, মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, এই ফিক্সড অ্যাসেটগুলো কোন ডেটে পারচেস করা হয়েছে এখানে কিন্তু আমাদের ডেটগুলো দেওয়া আছে, এবং অরিজিনাল কস্ট, জি আসুন, অরিজিনাল কস্ট কত ছিল আমাদের এখানে সেটাও কিন্তু দেওয়া আছে। তো আমরা যদি দেখি, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হয়েছে 2021 সাল পর্যন্ত। তো ক্লায়েন্ট যখন আমাদেরকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার জন্য দিবে, ক্লায়েন্ট 2021 সাল পর্যন্ত করেছে। তো পরবর্তী ইয়ারগুলো যেগুলো আছে সেগুলো আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব। এরপরে এখানে বুক ভ্যালু দেওয়া আছে, ইউজফুল লাইফ দেওয়া আছে। এই যে আমাদের অ্যাসেট গুলো দেওয়া আছে, এই অ্যাসেট গুলো আমরা কত বছর ব্যবহার করতে পারবো, ইউজফুল লাইফ দেওয়া আছে। এখানে হচ্ছে স্যালভেজ ভ্যালু, আয়ুষ্কাল শেষে যেটা ভগ্নাবশেষ থাকে সেটা হচ্ছে স্যালভেজ ভ্যালু। যেমন আমার এই ফার্নিচার অ্যান্ড ফিক্সচার ধরলাম আমি 10 বছর ব্যবহার করতে পারবো। সো 10 বছর শেষ হয়ে গেছে, অ্যাসেটটা এখনো আমার কাছে আছে। তো আমি চাইলে অ্যাসেটটা আবার তখন কি করতে পারি, সেল করে দিতে পারি। সো এই যে সেল করে যেটা পেলাম এটাই হচ্ছে স্যালভেজ ভ্যালু, মানে আয়ুষ্কাল, টাইম শেষ হয়ে গেছে, এরপর অ্যাসেটটা আমার কাছে আছে। সো একদিক দিয়ে আমি বেনিফিটেড হলাম। দেন ডিসপোজাল, ডিসপোজাল দিয়ে কি বোঝায়, এই যে আমার একটা অ্যাসেট আমি 10 বছর ব্যবহার করতে পারবো, তাই না? বাট দেখা গেল 7 বছর পর বা 5 বছর পর বা 8 বছর পর অ্যাসেটটা নষ্ট হয়ে গেল। আমি কি 10 বছর ব্যবহার করতে পারলাম? পারলাম না। তো এই যে সময়, নির্ধারিত সময়ের আগেই হচ্ছে অ্যাসেটটা নষ্ট হয়ে যাওয়াতে, হতে পারে একদম ব্যবহারের অযোগ্য হয়ে যাওয়াতে আমরা কি করতে পারি, ডিসপোজ করতে পারি, ফেলে দিতে পারি, অথবা আমরা অল্প টাকায় সেল করে দিতে পারি। তো অল্প টাকায় সেল করে দিয়ে যে অ্যামাউন্টটা পাবো সেটা কি, ডিসপোজাল অ্যামাউন্ট। এবং যেই ডেটে আমি ওই অ্যাসেটটা সেল করেছি সেই ডেটটা হচ্ছে আমার কি, ডিসপোজ ডেট। এখানে যদি অ্যাসেট একদম যদি ব্যবহার অযোগ্য হয়, আমি যদি ফেলে দিই, তখন আমার কি কোনো ডিসপোজ অ্যামাউন্ট আসবে? আসবে না। আবার দেখা গেল অল্প টাকায় যদি সেল করে দিই, তখন আমার এখানে ডিসপোজাল অ্যামাউন্ট আসবে। সো এই হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন ক্লায়েন্টের। এখন আমাদের যদি এই কাজটা সফটওয়্যারে করতে হয়, আমরা যখন কুইকবুক সফটওয়্যারে ফিক্সড অ্যাসেট কাজ করব, অ্যাকচুয়ালি কুইকবুক সফটওয়্যারে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশনের জন্য কোনো ফিচার্স নেই, বাট ইন ফিউচার হয়তো আসবে। আমরা যখন জেরো সফটওয়্যারে করব, জেরো সফটওয়্যারে খুব ইজিলি সুন্দরভাবে করা যায়। আমরা এখানে যেই ক্যালকুলেশনটা ম্যানুয়ালি করব, জেরো সফটওয়্যারে গিয়ে সেটা হচ্ছে ফিচার্স ইউজ করে করব, সফটওয়্যার ইউজ করে করব, সেখানে ম্যানুয়ালি ক্যালকুলেশন করা লাগবে না। তো যেহেতু জেরো কুইকবুকসে কোনো ফিচার্স নেই, সো আমরা ম্যানুয়ালি করব। তো আমরা ডকুমেন্ট স্টাডি করলাম, এখন প্রশ্ন হচ্ছে আমরা সফটওয়্যারে কিভাবে এন্ট্রিটা করব। আমাদের এখানে 4টি স্টেপ আছে। স্টেপগুলো কি কি? ফার্স্টে আমাদের যে এখানে অ্যাসেটগুলো আছে, প্রত্যেকটা অ্যাসেটের নামে নামে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আমরা প্রথমে চেক করব এই অ্যাসেটগুলোর নামে ক্লায়েন্ট সফটওয়্যারে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছে কিনা। ফার্স্ট আমরা চেক করব, যদি অ্যাড করা থাকে তাহলে কি আমাদের অ্যাড করতে হবে? হবে না। যদি অ্যাড না করা থাকে তখন আমরা অ্যাড করব। সো এটা ক্লিয়ার। স্টেপ 1 কি, আমরা প্রত্যেকটা অ্যাসেটের নামে নামে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব। এরপরে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে। যেমন আমার এখানে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার একটা অ্যাসেট, তাই না? তো অ্যাসেটটা 10 বছর পর নষ্ট হয়ে যাবে, তখন আমাকে কি এই সেম অ্যাসেট আবার পারচেস করতে হবে আমার অর্গানাইজেশনের জন্য। সাপোজ আপনারা এই ল্যাবটাতে আছেন, এখানে অনেকগুলো ধরলাম, এই ল্যাবে হচ্ছে 40 বা 50টার মতো পিসি আছে। তো এরকম কিন্তু কোডেক্স ট্রাস্টের আমাদের অসংখ্য ল্যাব আছে। হ্যাঁ, ধরে নিলাম এই পিসি গুলো 5 বছর বা 10 বছর পর বা 15 বছর পর নষ্ট হয়ে যাবে। তো 15 বছর পর বা 10 বছর পর যদি একই সাথে 500 বা 1000 পিসি নষ্ট হয়ে যায়, একটা অর্গানাইজেশনের পক্ষে কি 500 বা 1000 পিসি একই সাথে পারচেস করা কি পসিবল কিনা? তো সে যদি তার একই সাথে 500 or 1000 পিসি পারচেস করে, তখন কি হবে, তার ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে সে কি করলো, পিসি পারচেস করলো। তাহলে সে অর্গানাইজেশন রান করবে কিভাবে? একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে ডিরেক্ট ইনডাইরেক্ট অনেক কস্ট থাকে, এমপ্লয়ীদের স্যালারি থাকে, অনেক বিষয় থাকে, কিন্তু রেন্ট থাকে। তো সে যদি পিসি পারচেস করে ফেলে সবকিছু দিয়ে, তার ওয়ার্কিং ক্যাপিটাল কি আর থাকবে? থাকবে না। তো এর জন্য কি করে, প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতিটা ফিক্সড অ্যাসেটের জন্য একটা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে থাকে। সো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আয়ও না দায়ও না, এটা হচ্ছে একটা সঞ্চিত একটা ফান্ড।
এই ফান্ডে হচ্ছে আমরা টাকাটা সেভিংস করে রাখি, যখন এই অ্যাসেটটা নষ্ট হয়ে যাবে তখন যেন আমরা সেই ফান্ডের টাকা দিয়ে অ্যাসেটটা পারচেস করতে পারি এবং আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের উপর কোনো প্রেশার না পড়ে। আমরা কি সেভিংস করে রাখি না, যেন ইন ফিউচার টাকাটা দিয়ে আমরা কোনো কাজে লাগাতে পারি। সো এখানে হচ্ছে প্রত্যেকটা অ্যাসেটের জন্য আমরা কি করি, সেভিংস করে রাখি। অ্যাসেটটা নষ্ট হয়ে গেলে আমরা কি সেই ফান্ডের টাকা দিয়ে আমরা অ্যাসেটটা পারচেস করব। সো ক্লিয়ার অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা। এরপরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। সো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে হচ্ছে আমাদের একটা কমন হেড থাকবে। আমরা যে কোনো সফটওয়্যারে কাজ করি না কেন দেখবো এই হেডটা যেহেতু অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড কমন একটা হেড, এটা মোস্ট অফ দ্য সফটওয়্যারে থাকে, বাট আমরা তাও চেক করে নিব আছে কিনা। এরপরে লস অর গেইন। আমরা যখন কোনো অ্যাসেট ডিসপোজ করব তখনই কিন্তু লস অর গেইনের একটা ব্যাপার চলে আসবে। তো এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমরা দুইটা অ্যাসেট ডিসপোজ করছি, সেক্ষেত্রে আমরা এই লস অর গেইনটা ব্যবহার করব। লস অর গেইনের একটা হেড আমাদের অ্যাড করতে হবে। সো এই চারটা স্টেপ সবার ক্লিয়ার। এখন আমরা চলে যাব কুইকবুক সফটওয়্যারে। ফার্স্টে হচ্ছে আমাদেরকে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো অ্যাড করতে হবে। তো আমি চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব। অ্যাড করার আগে অবশ্যই আমাদের 3 পয়েন্ট চেক করে নিতে হবে যে আদৌ এগুলো আমার সফটওয়্যারে অ্যাড করা আছে কিনা। সো ফার্স্টে আমি এখানে সার্চ করব, চার্ট অফ অ্যাকাউন্টে চলে এসেছি। এখানে আমি সার্চ করব যে আমার এই নামে কোনো অ্যাসেট আছে কিনা। আচ্ছা, আমার এই নামে আচ্ছা আচ্ছা আমি এই কোম্পানিতে আছে। আচ্ছা, এগুলো আমাদের সফটওয়্যার থেকে দেওয়া আছে। আচ্ছা, আমি ফার্স্ট হচ্ছে আমি ফার্নিচার অ্যান্ড ফিক্সচারটা অ্যাড করব। আমি দেখে নিব আমার সফটওয়্যারে আছে কিনা। আমি যদি এখানে এসে সার্চ করি ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, এটা কিন্তু আছে সফটওয়্যারে। নতুন করে যখন কোম্পানি ক্রিয়েট করছি নিউ কোম্পানিতে, এটা হচ্ছে আসে অলরেডি। সো বাট আমি যদি এখানে যাই, এখানে কিন্তু কোনো ডেটা নেই। অ্যাকাউন্ট হিস্ট্রিতে আমি চলে যাব, আমার এখানে কিন্তু কোনো ডেটা নেই। আমি একটু ব্যাকে চলে যাই। এইটা সবচাইতে ভালো হয় হচ্ছে আমি নিউ করে অ্যাড করে নিব। সো আমি নিউতে ফার্স্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি অ্যাসেটের নাম দিব। অ্যাসেটের নাম হচ্ছে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার। অ্যাকাউন্ট টাইপ আমি সবগুলো করব না, আমি জাস্ট 2-3টা করে দেখাবো, আপনারা সবগুলো করবেন। তো এই যে অ্যাকাউন্ট টাইপ, এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, বাট এখানে যদি আমরা দেখি ফিক্সড অ্যাসেট পাবো না, আমরা টেনজেবল অ্যাসেট সিলেক্ট করব। বাট আমরা যখন রিপোর্টে যাব ব্যালেন্স শিটে, তখন ফিক্সড অ্যাসেট থাকবে, এর আন্ডারে হচ্ছে টেনজেবল অ্যাসেটটা থাকবে। সিলেক্ট করব, এরপরে ডিটেল টাইপ সিলেক্ট করব, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার। এরপরে যদি চলে আসি, অরিজিনাল কস্ট দিতে হবে অ্যাজ অফ ডেট। সো অরিজিনাল কস্ট এবং অ্যাজ অফ ডেটের কোন ডকুমেন্ট ডেটগুলো আসবে, এই যে ক্লায়েন্ট প্রোডাক্টটা যখন পারচেস করেছে, কত দিয়ে পারচেস করেছে, এটা হচ্ছে অরিজিনাল কস্ট, এবং যেই ডেটে পারচেস করেছে সেটা হবে অ্যাজ অফ ডেট। সো আমি চলে যাব 2021 সালে। ক্লায়েন্ট এই অ্যাসেটটা 2021 সালে পারচেস করেছে। তো এখানে যে অলরেডি একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা আগে যে আছে সেটাতে আমাদের প্রবলেম কি হচ্ছিল। আচ্ছা, আগে আগে থেকে আছে, এটা হচ্ছে আমাদের ডিটেল টাইপে ফার্নিচার এন্ড ফিক্সচার দেওয়া ছিল, অ্যাকাউন্ট নেমটা একটু চেঞ্জ ছিল, সো ডিটেল টাইপটা এসেছে। ওটা সফটওয়্যার আগে থেকেই ছিল, চাইলে আপনারা সেটা এডিট করেও করতে পারেন, আমি নতুন করে করছি। মার্কেট ক্লাসে তো নন কারেন্ট অ্যাসেট দিয়ে দেখাইছিল, আবার যে অ্যাজ অফ ডেটটা দেওয়া ছিল না, বলছিল যে বাকিতে প্রয়োগ করা হয়েছে না, আমি যেভাবে করছি আমারটা একটু দেখেন হ্যাঁ পরে। তো ফার্নিচার এন্ড ফিক্সচার অরিজিনাল কস্ট অ্যাজ অফ ডেট আমি অ্যাড করে নিলাম।
এই যে ফার্নিচার এন্ড ফিক্সচারটা অ্যাড করেছি, হ্যাঁ, সে 4000 দিয়ে পারচেস করেছে। আমরা যদি আবার একটু ডকুমেন্টে চলে যাই, ক্লায়েন্ট কি করেছে 2021 সাল পর্যন্ত ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছে। এটাও কি আমাকে নিয়ে আসতে হবে, কারণ 21-এর পর থেকে বাকি সময়গুলো আমি কি করব, ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব। তো যেই ডেট পর্যন্ত করেছে সেটাকে আমাকে সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। তো আমি এই ফার্নিচার অ্যান্ড ফিক্সচারের আন্ডারে হচ্ছে আরেকটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, উনি হয়তো আপনাদের অন্যভাবে করেছে, ফার্স্টে ইম্পোর্ট করেছে চার্ট অফ অ্যাকাউন্ট, পরে করেছে অন্য প্রসেসে। আচ্ছা আচ্ছা এবার, আচ্ছা আমারটা দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার চলে আসি, আমি বুঝতে পেরেছি উনি অন্যভাবে করিয়েছে। আমি যেটা করাচ্ছি এটা দেখেন, ফার্নিচার এন্ড ফিক্সচারটা অ্যাড করেছি, হ্যাঁ। এখন ফার্নিচার এন্ড ফিক্সচারের জন্য কি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব। এর জন্য ফার্স্টে আমাদের এই ফার্নিচার এন্ড ফিক্সচারের জন্য একটা হেড ক্রিয়েট করতে হবে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের আন্ডারে। নিউতে চলে যাব, ফার্স্টে হচ্ছে টাইপ সিলেক্ট করব টেনজেবল অ্যাসেট, ডিটেল টাইপ সিলেক্ট করব অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। সো এখানে লিখবো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন, এখানে ফার্নিচার এন্ড ফিক্সচারটা আমি পেস্ট করে দিব। এরপরে এটা আমরা কিন্তু সাব অ্যাকাউন্ট, হ্যাঁ, এটার প্যারেন্ট অ্যাকাউন্ট কি হবে, প্যারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে এই যে ফার্নিচার এন্ড ফিক্সচার সিলেক্ট করলাম। এরপর আমাকে ওপেনিং ব্যালেন্স দিতে হবে অ্যাজ অফ ডেট। এখানে ওপেনিং ব্যালেন্স কোনটা হবে, ক্লায়েন্ট যেই ডেট পর্যন্ত ফার্নিচার এন্ড ফিক্সচারের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছে। আমরা যদি ডকুমেন্টে চলে যাই, এই যে 21 সাল পর্যন্ত ক্যালকুলেশন করেছে $400। সো এখানে 21-এর ডিসেম্বর পর্যন্ত ক্যালকুলেশন করেছে। এইটুকু কি ক্লিয়ার সবার? এই ব্যালেন্স এবং ডেট কেন দিলাম এটা বুঝেছেন? ওকে, এখন আমি এটা সেভ করে দিলাম। আমার একটা অ্যাড করা ডান। আমি আরেকটা অ্যাড করি, যেমন আমি হচ্ছে অটোস এন্ড ট্রাক অ্যাড করব। এর জন্য ফার্স্টে আমাকে চলে যেতে হবে হচ্ছে অ্যাকাউন্ট নেম অটোস এন্ড ট্রাক, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে টেনজেবল অ্যাসেট, ডিটেল টাইপ আমরা সবচেয়ে কাছাকাছি যেটা পাই আমরা সেটা দিব। এটা হচ্ছে ভেহিকলস এর আন্ডারে আমি অ্যাড করতে পারি। অরিজিনাল কস্ট, এই অটোস এন্ড ট্রাকস ক্লায়েন্ট যখন পারচেস করেছে কত দিয়ে পারচেস করেছে এটা আমরা সিলেক্ট করব। আমরা এখানে $10,000 অ্যাড করে নিব। ডেট দেখতে হবে কোন ডেটে পারচেস করেছে, 1/1/2021। এখন এটা আমি সেভ করে দিব। এরপর এই অ্যাসেটটা কি 21 সাল পর্যন্ত যেহেতু ক্লায়েন্ট ব্যবহার করেছে, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছে, অ্যাড করতে হবে। আবার নিউতে চলে যাব, ডিটেল টাইপ হচ্ছে টেনজেবল অ্যাসেট। এখন আমরা সিলেক্ট করব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এখানে আমরা লিখব অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন, দেন এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে অটোস এন্ড ট্রাক। এখন দেখে নেই 21 সাল পর্যন্ত ক্লায়েন্ট যে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছে, অ্যামাউন্টটা কপি করব। অ্যামাউন্ট হচ্ছে $500 এবং অ্যাজ অফ ডেট এখানে অ্যাড করে দিব। আচ্ছা, এখানে হচ্ছে ম্যানুয়ালি সিলেক্ট করে দেওয়া যায়, বাট অনেক সময় হচ্ছে এটাতে প্রবলেম হয়, পরে সেভ করলে নেয় না, এর জন্য দিচ্ছি না, বাট খুব রেয়ার এই প্রবলেমটা হয়। আচ্ছা, এখন এটা অ্যাড করে নিলাম। আচ্ছা, এবার সরি, হ্যাঁ সাব অ্যাকাউন্ট দেইনি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে এর আগে যখন এই কয়েক মাস আগেও যখন আমরা অ্যাড করতাম, আমরা চাইলে এটাকে সাব অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো, অথবা অ্যাড করার পর এডিট করে সাবে অ্যাড করা যেত। বাট এখন যখন চার্ট অফ অ্যাকাউন্টটা আপডেট হয়েছে, এখন এটা আমরা যদি চাই সাব মানে সাব অ্যাকাউন্টের বাইরে অ্যাড করতে পারবো না, সাব অ্যাকাউন্টে এটা অ্যাড করতে হবে। বাট আগে কয়েক মাস আগেও হচ্ছে এটা
এডিট করে অ্যাড করা যেত, আলাদা করেও অ্যাড করা যেত, এখন সাব অ্যাকাউন্টেই করতে হয়। সো এটা আমি দিলাম, এখন এটা আমি সেভ করে দিচ্ছি। এবার আমি এমন আরেকটা অ্যাসেট অ্যাড করব যেটার জন্য হচ্ছে আমি ডিসপোজ করব। যেমন এখানে আমি মোটর ভেহিকলসটা সিলেক্ট করলাম, এটা যেহেতু আমি ডিসপোজ করবো, আমি একটা করে দেখাচ্ছি, আপনারা দুটোই করবেন। সো ফার্স্ট আমি নিউতে ক্লিক করব, এখানে নেম অ্যাড করব মোটর ভেহিকলস, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে টেনজিবল অ্যাসেট, ডিটেল টাইপ কাছাকাছি যেটা পাই, দেন হচ্ছে অরিজিনাল কস্ট, অ্যাজ অফ ডেটটা দেখে নিব, আচ্ছা এক এক ছিল, হ্যাঁ ঠিক আছে, এটা আমি সেভ করে দিই। এরপর ডেপ্রিসিয়েশন, তো ফার্স্ট আবার আমি সিলেক্ট করব টেনজিবল অ্যাসেট, ডিটেল টাইপ হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, আচ্ছা এখানে আমি কিন্তু ব্যালেন্স অ্যাড করিনি, হ্যাঁ, এখন যদি আমাকে ব্যালেন্স অ্যাড করতে হয়, এটা কিভাবে অ্যাড করতে হবে? এডিট করে অ্যাড করতে হবে। আচ্ছা, ক্লায়েন্ট হচ্ছে আগে এই পাস্টে যা করেছে সেটা কিন্তু দিয়েছে, হ্যাঁ, তো সেটা আমার দেখার প্রয়োজন নেই, এর ক্লায়েন্ট আমাকে যে ডেট থেকে কাজ করতে দিয়েছে আমাকে সেটা দেখতে হবে। আচ্ছা আমি তো দিয়েছিলাম, ও সরি, হ্যাঁ মোটর ভেহিকলস, আমি নিউ করে করছি, আমাকে জার্নাল এন্ট্রি করে করতে হবে, তাড়াতাড়ি করি। আচ্ছা সমস্যা নেই, এটা আমি অ্যাড করে দেই। আর ডিপ্রিসিয়েশনটা আমি আর সার্চ করছি না, এটা থাকে। আর ডিসপোজাল হচ্ছে যখন আমরা
ডিসপোজ করব কোনো অ্যাসেট, তখন হচ্ছে লস অর গেইনটা চলে আসবে। তো আমরা চাইলে সেই চার্ট অফ অ্যাকাউন্টটা পরেও অ্যাড করতে পারি, এখনো অ্যাড করা যেতে পারে। সো সেটা আমি একটু পরে অ্যাড করছি। তো আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করা ডান। এখন ক্লায়েন্ট 21 সাল পর্যন্ত করেছে, এখন কি 2022 সাল করছে। সো ডেপ্রিসিয়েশন আমরা মাসে মাসেও করতে পারি, 6 মাস পরেও করতে পারি, 1 বছরেও করতে পারি। সো ক্লায়েন্ট আমাদেরকে যেভাবে বলবে আমরা সেভাবে করে দিব। সো ক্লায়েন্ট 21 সাল পর্যন্ত করেছে, আমি এখন 2022 সালেরটা করব। তো এর জন্য ফার্স্টে আমি জার্নাল এন্ট্রিতে চলে যাব। যাওয়ার পর ফার্স্টে আমি যদি ডেট সিলেক্ট করি, কোন ডেট হবে, আমি চলে যাব 2022-এর 31 ডিসেম্বর। এটা হচ্ছে আমার ডেট, যেহেতু এটা আমি প্রথম জার্নাল এন্ট্রি করছি সফটওয়্যারে, এর জন্য জার্নাল নাম্বার 1। এখানে আমাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সো ডেপ্রিসিয়েশন ডেবিট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার এখানে ক্রেডিট হবে। সো ডেপ্রিসিয়েশন আমি সিলেক্ট করব, এটা অলরেডি সফটওয়্যারে আছে। এবং আমি কোন কোন অ্যাসেটগুলোর উপর করব ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব, একটা ছিল ফার্নিচার অ্যান্ড ফিক্সচার। আমি সিলেক্ট করব ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হবে। সো ফার্স্ট আমি সিলেক্ট করলাম ফার্নিচার অ্যান্ড ফিক্সচার ছিল, দেন আরেকটা ছিল হচ্ছে accumulated depreciation on autos and trucks. এখন এই অ্যামাউন্ট গুলো আমাকে এন্ট্রি করতে হবে, ডেবিট ক্রেডিট অ্যামাউন্ট কত হবে। আমি শীটে চলে আসব। এখানে আমি স্ট্রেট লাইন মেথডটা ফলো করব। ক্লায়েন্টরা মোস্টলি স্ট্রেট লাইন ব্যবহার করে থাকে। সো এখানে ফার্স্টে হচ্ছে আমি এখানে ইকুয়ালস টু দিব অরিজিনাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তো আমাদের এখানে কোনো স্যালভেজ ভ্যালু দেওয়া নেই, যদি থাকতো এটা মাইনাস করে দিতে হতো। ফার্স্ট হচ্ছে আমি ফার্নিচার অ্যান্ড ফিক্সচারটা করবো অরিজিনাল কস্ট, তো এটা আমি আর মাইনাস করছি না যেহেতু নেই। তো আমি আর অন ইয়ারেরটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব। এটা হচ্ছে আমার কি ছিল, ফার্নিচার অ্যান্ড ফিক্সচারটা ছিল। অটোস অ্যান্ড ট্রাকসের 500 ছিল। এখানে কি মানে লাস্টে যে 400 টাকা কমলো, 4000 থেকে বাদ দিয়ে 3600 টাকা, এটা হচ্ছে বুক ভ্যালু। ওইটার উপরে না, এটা আমাদের বুক ভ্যালু কোনো কিছু করতে হবে না। আমরা যখন স্ট্রেট লাইন ফলো করব হচ্ছে আমরা হচ্ছে অরিজিনাল কস্ট মাইনাস হচ্ছে স্যালভেজ ভ্যালু ভাগ হচ্ছে ইউজফুল লাইফ, এইটুকু দিয়ে জাস্ট। মনে করেন যে নেক্সট ইয়ার ওটার কস্ট তো কমে 400 টাকা কমে যাবে, সেটার পরে থেকে আচ্ছা, এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে ম্যানুয়ালি শীট দেওয়া আছে, ক্যালকুলেশন করা আছে, এর জন্য পরবর্তীতে আমরা যখন সফটওয়্যারে ক্যালকুলেশন করব সেখানে তো আমাদের রিপোর্ট ডিটেল আছে। ক্লায়েন্ট আমাদেরকে এই ডেটা দিয়েছে, হ্যাঁ, ক্লায়েন্ট হয়তো আগে ম্যানুয়ালি ক্যালকুলেশন করতো, এই ডেটা আমাদেরকে দিয়েছে। তো ক্লায়েন্ট যেই ডেটা দিয়েছে এরপর থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন করব। তো এরপরে আমাদের আরেকটা ছিল হচ্ছে মোটর ভেহিকলস। এখন যেটা কমে গেছে ওটা বাদ দিয়ে তো যেটা থাকবে ব্যালেন্স ওটা তো আচ্ছা আমি বলি, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার হ্যাঁ অনেক মেথড আছে। হ্যাঁ, আপনি এটা যেহেতু ম্যানুয়ালি করছেন, আপনি যেই মেথড চান আপনি সেই মেথডে করতে পারবেন। প্লাস এখানে হচ্ছে আমরা স্ট্রেট লাইনে দেখাচ্ছি। আপনি যদি অ্যাকাউন্টিং এক্সপার্ট হন, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করার অসংখ্য মেথড আছে, আপনি যেইটাতে ইচ্ছে আপনি সেই মেথডে করতে পারেন। বাট মোস্টলি যখন আমরা কাজ করি ক্লায়েন্টরা হচ্ছে স্ট্রেট লাইনটাই ব্যবহার করে থাকে, অন্যগুলো খুব একটা ব্যবহার করে না। কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনি অনেকগুলো মেথড জানেন, আপনি সবগুলোই ট্রাই করতে পারবেন। একটা ফর্মেটে দেখেন যে রিডিউসিংটা একটু যদি দেখেন 2100। ফার্স্টে হচ্ছে আমরা এখানে অ্যাড করে নিলাম, আমরা ডেট দিয়েছি, ডেবিট ক্রেডিট অ্যাড করা ডান। এটা হচ্ছে আমরা 22 সাল পর্যন্ত করছি, এটা এখন আমরা সেভ করব না, সেভ করলে এটা ড্রাফটে সেভ হয়ে থাকবে। সো এটা আমরা সেভ অ্যান্ড ক্লোজ করে দিচ্ছি। সো এটা আমরা সেভ করলাম। তো
তো 22 সাল পর্যন্ত করেছি, এরপর প্রত্যেকটা এইভাবে ক্যালকুলেশন করতে হবে। তো আপনারা হচ্ছে, আমি আর জাস্ট এবার মোটর ভেহিকলসে যদি চলে আসি, এখানে আসার পর আমরা যদি দেখি এই অ্যাসেটটা ব্যবহার করা হয়েছে এপ্রিলের 15 তারিখে, এটা ডিসপোজ করে দেওয়া হয়েছে, সেল করা হয়েছে, ডিসপোজ অ্যামাউন্ট হচ্ছে $1500। এই সেল করে এই $1500 যে পেয়েছে, এটা কি সুপার কেয়ার ফার্মেসির অবশ্যই কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা রেখেছে। এখন এই যে এপ্রিলের 15 তারিখে সেল করেছে, এই 15 তারিখের আগ পর্যন্ত কি অ্যাসেটটা অর্গানাইজেশনে ছিল না? তো এর আগে ডেট পর্যন্ত কি আমাদের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে। এখানে আমরা দুইটা মেথড ফলো করতে পারি, একটা হচ্ছে ফুল মান্থ আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ডে। আমরা যদি দেখি ফুল মান্থ যদি ধরি, যেমন আমার এখানে আমি লিখি এখানে যদি ফুল মান্থ করতে হয়, এটা কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস কি ফুল ব্যবহার করা হয়েছে না? যদি আমি ফুল মান্থ ক্যালকুলেশন করি তাহলে কয় মাস পর্যন্ত ধরবো? 3 মাস। যদি অ্যাকচুয়াল ডে ধরি তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাস ব্যবহার করেছে, 15 দিন, আরো 15 দিন আছে। তাহলে আমাকে 3 মাস ধরতে হবে, আরো 15 দিনেরটা এক্সট্রা ধরতে হবে। এখন ডিপেন্ড করে আমি কি অ্যাকচুয়াল ডে ধরবো নাকি ফুল মান্থ ধরবো, এটা ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। তারা যেভাবে বলবে আমরা সেভাবে ক্যালকুলেশন করব। নর্মালি হচ্ছে ফুল মান্থে বেশি ক্যালকুলেশন করে থাকে, অ্যাকচুয়াল ডে ধরা হয় না, বাট চাইলেও সেটা ধরতে পারে। সো আমরা দুইটাই দেখবো। আমরা যদি ধরি আমাদের 1 ইয়ারে কত হয় 1200, তাহলে যদি আমাদের পার মান্থ কত হবে, সো এটা আমরা 12 দিয়ে ভাগ করব। এবং এখানে যদি আমরা ফুল মান্থ ধরি তাহলে ফুল মান্থ, জানুয়ারি মাস ফুল ব্যবহার করেছে অ্যাসেট, ফেব্রুয়ারি মাস ফুল, মার্চ ফুল। যদি ফুল মান্থ ধরি তাহলে কত? 3 মান্থ হবে। সরি, এখানে আমি ইনটু দেইনি। আমার পার মান্থে 100 করে, আর আমি যদি 15 ডেজ ধরি তাহলে 300, মানে পার মান্থ হচ্ছে আমার 100 করে ছিল। তাহলে আমার যদি ফুল মান্থ আমি ধরি তাহলে আমার এখানে 300 আসবে আর এখানে 350 আসবে। এখন আমি এটা ফুল মান্থ ধরেই করছি। আমি যদি ফুল মান্থ ধরে করি তাহলে আমি যখন এই জার্নাল এন্ট্রিটা করব, আমার ডেট কোনটা হবে? এই ডেট দিব নাকি ফুল মান্থের ডেট দিতে হবে? আমাকে ফুল মান্থের ডেট দিতে হবে। হ্যাঁ, আমি এখন এই জার্নালটা এন্ট্রি করব, যেহেতু এটা ডিসপোজ করব। চার্ট অফ অ্যাকাউন্ট, আমি আবার জার্নাল এন্ট্রিতে চলে যাব। এখানে এসে আমাকে ডেট সিলেক্ট করতে হবে। ডেপ্রিসিয়েশন ডেবিট, আমি যেহেতু ফুল মান্থ ধরেছি তাহলে 300, আর অ্যাকচুয়াল ডে ধরলে হচ্ছে 350 দিতে হতো। আমাকে ডেটা চেঞ্জ করে কি এপ্রিলের 15 দিতে হতো। এখন এটা আমি সেভ করে দিব, সেভ অ্যান্ড ক্লোজ। এরপরে কি আমি এই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব? করব না। কেন করব না? অ্যাসেটটা কিন্তু আমরা সেল করে দিয়েছি। হ্যাঁ, সেল করে কত? $1500 পেয়েছি, এটাকে আমাকে সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। এখন যদি আমরা একটু রিপোর্টে চলে যাই, এটা ডুপ্লিকেট করি। এই যে ফিক্সড অ্যাসেটের আন্ডারে টেনজিবল অ্যাসেট, এরপর আমার অ্যাসেট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে সুন্দরভাবে চলে এসেছে। তো আমি যখন এটা ক্যালকুলেশন করব, আচ্ছা,
এই যে আমার ডিপ্রিসিয়েশন ক্যালকুলেশন করেছি, আমার এই হেডের ব্যালেন্স গুলো কি হবে, জিরো হয়ে যাবে, যেহেতু ডিসপোজ করে দিয়েছি অ্যাসেটটা আর আমার এখানে থাকবে না। সো ফার্স্টে আমি জার্নাল এন্ট্রিতে চলে যাব। এখানে ডেট সিলেক্ট করতে হবে। আমি কোন ডেট পর্যন্ত করেছি, এপ্রিলের 15 তারিখ পর্যন্ত ছিল ডেট। আমরা যদি এখানে দেখি, এটা কি করেছি, এপ্রিলের 15 তারিখে সেল করে দিয়েছি। সেল করে যে টাকাটা পেয়েছি সেই টাকাটা কি করেছি, কোনো না কোনো অবশ্যই কোনো ব্যাংক অ্যাকাউন্টে রেখেছি। সো এখান থেকে আমি ফার্স্টে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব। নর্মালি হচ্ছে বাইরের, আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্যাশে রাখলেই যে পিটি ক্যাশ নামে আপনাকে একটা হেড ক্রিয়েট করে নিতে হবে, সেখানে রাখতে হবে। হ্যাঁ, সেটাও করা যায়, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, পিটি ক্যাশ, এভাবে আপনাকে একটা হেড ক্রিয়েট করে এন্ট্রি করতে হবে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমি একটা অ্যাড করে নিচ্ছি। এই অ্যামাউন্টটা কোথা থেকে আসলো, ক্লায়েন্ট হচ্ছে অ্যাসেটটা সেল করে দিয়েছে, এই ডেটে সেল করেছে, এই অ্যামাউন্টটা পেয়েছে সেল করে, অবশ্যই টাকাটা সে তার ব্যাংক অ্যাকাউন্টে রেখেছে। এরপর আমরা এখানে নিয়ে আসবো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন মোটর ভেহিকলস। এখানে কোন অ্যামাউন্টটা আসবে, আমরা যদি একটু রিপোর্টে চলে যাই, এই যে আমাদের যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্ট আমরা নিয়ে আসবো। এরপর যদি চলে আসি, এই মোটর ভেহিকলসটা যখন আমরা পারচেস করেছি, আমরা কত দিয়ে পারচেস করেছি আমাদের সিলেক্ট করতে হবে। এখন আমাদের দেখতে হবে হচ্ছে আমাদের লস হলো নাকি গেইন হলো। হ্যাঁ, এটা আমাদের। সো এখন কিন্তু আমাদের ওই যে সেই হেডটা চলে আসবে, লস অর গেইন অন ডিসপোজাল অন ফিক্সড অ্যাসেট। সো এটা আমরা অ্যাড করব। এই যে ডিটেল টাইপে যদি আসে, যে এক্সচেঞ্জ, এটা এক্সচেঞ্জটা আমরা কখন ইউজ করব, এটা হচ্ছে যখন আমরা মাল্টি কারেন্সি করবো, আমি আজকে দেখাবো, তখন এটা ইউজ করব। সো এখানে আমি নেম দিয়ে, এটা আমি এখান থেকে কপি করে নিই। এটা যদি আমরা ইনকামের আন্ডারেও করি তাহলেও হবে, এক্সপেন্সের আন্ডারেও করা যাবে। এখন এটা আমি সেভ করে দিব। এখন এটা আমি সেভ এন্ড ক্লোজ করে দিব। এইভাবেই হচ্ছে প্রত্যেকটা ক্যালকুলেশন করতে হবে এবং প্রফিট অ্যান্ড লস রিপোর্ট অ্যাড করতে হবে। যদি একটু রিপোর্টে প্রফিট অ্যান্ড লসে চলে যাই, প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট দুইটাই অ্যাড করবেন। অল ডেট রান রিপোর্ট। এই যে আমার এক্সপেন্সের আন্ডারে মাইনাস আছে, তার মানে এটা আমার কি হয়েছে, গেইন হয়েছে। যদি প্লাস ফিগারে থাকতো তাহলে কি হতো, লস হতো। সো এই রিপোর্টটা সাবমিট করতে হবে। এরপরে আমরা জার্নালগুলো যদি একটু দেখতেন তাহলে ভালো হতো। জার্নালে প্রবলেম হয়েছে কারণ অনেক জার্নাল তো ভুলে গেছি আমরা, তো তারই করা ছিল। আচ্ছা, আমি এই ডকুমেন্টগুলো আমি বের করে দেন অ্যাড করে দিব। সো ফার্স্টে একটু সাইলেন্ট, ফার্স্টে আমরা একটা ব্যাংক রিকনসিলিয়েশন করব,
এরপর আমরা ইরর ফিক্সিং করব, মানে নিজে নিজে এটাকে ভুল করে ঠিক করব। ইরর ফিক্সিং এর কাজটা আমরা কখন পাই? দেখা যায় ক্লায়েন্ট নিজে কাজ করতে চায়, তখন সে হয়তো ভুল করে, প্রপারলি করতে পারে না, দেন হচ্ছে মার্কেট প্লেস থেকে অ্যাকাউন্টেন্ট বা বুককিপারকে হায়ার করে থাকে সেটা ফিক্স করে দেওয়ার জন্য। সো এই ভুলগুলো কিভাবে হয়ে থাকে সেটাও দেখবো, এবং কিভাবে ভুলগুলো ঠিক করতে হয় তাও দেখবে। এর জন্য ফার্স্টে আমাদের একটা ব্যাংক রিকনসিলিয়েশন করতে হবে। সো ফার্স্টে যখন আমরা একটা করি, একটা স্টেটমেন্ট যখন ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করবে, স্টেটমেন্টটা ভালোভাবে স্টাডি করতে হবে। ফার্স্টে আমরা ব্যাংকের নাম দেখব, নাম দেখার পর চেক করতে হবে এই ব্যাংকটা আমাদের সফটওয়্যারে অ্যাড করা আছে কিনা, এটা চেক করব। দেন আমাদেরকে ডেট দেখতে হবে যে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত দেওয়া আছে, ডেট চেক করব। এরপরে যদি চলে আসি বিগিনিং ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স, এই বিভিন্ন স্টেটমেন্টে বিভিন্ন নামে থাকে, সো এই জিনিসটা চেক করতে হবে। আমার যদি এই ব্যালেন্সটা ম্যাচ না করে তাহলে কিন্তু আমার রিকনসিলিয়েশন ম্যাচ করবে না। তো নর্মালি যদি ফ্রেশ কোম্পানি পাই আমাকে কি করতে হবে? অ্যাড করে নিতে হবে, বা ক্লায়েন্ট যদি আগে থেকে ব্যাংক রিকনসিলিয়েশন করে রাখে তাহলে কিন্তু রিয়েল লাইফে যদি চিন্তা করে অবশ্যই ম্যাচ করবে। সামহাও যদি কোনো কারণে ম্যাচ না করে তখন আমরা সেটা ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নিব। এন্ডিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, নিউ ব্যালেন্স বিভিন্ন নামে বিভিন্ন স্টেটমেন্টে থাকে, অবশ্যই এই ব্যালেন্সটা ম্যাচ করতে হবে। এখানে কিছু ডিপোজিট আছে এবং উইথড্রল আছে, এবং আর লাস্টে যে আমাদের এখানে কিউমুলেটিভ ব্যালেন্সটা আছে এটার একটা গুরুত্ব অবশ্যই আছে, বাট এই মুহূর্তে আমাদের এটা প্রয়োজন হবে না। এখানে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে উল্টো হয়, হ্যাঁ, ডেবিট ক্রেডিট। আপনারা দেখবেন কি আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা আসে, হ্যাঁ, স্যালারি যদি আসে তখন কি থাকে? ক্রেডিটেড লেখা আসে কিন্তু, হ্যাঁ। আবার যখন স্যালারি আপনি কোনো কারণে খরচ করেন, ডিডাক্ট করা হয়, তখন কি লেখা আসে? ডেবিট লেখা আসে। তো নর্মালি যে ডেবিট ক্রেডিটের সাথে ব্যাংক রিকনসিলিয়েশন যখন করবো ব্যাংকের দিক থেকে হচ্ছে সেটা কিন্তু উল্টো হয়, এই জিনিসটা মনে রাখবেন। সো আমাদের এখানে যেগুলো ডেবিট আছে এগুলো ক্লায়েন্ট কোনো না কোনোভাবে খরচ করেছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনাদেরকে আমরা বলে রাখি কোথায় -1 ফর্মুলা ইউজ করবেন, +1 কোথায় ইউজ করবেন না। তো অনেক সময় আপনারা কনফিউজড হয়ে যান, কজ এক এক সময় এক একটা ফ্রি সফটওয়্যার আসে, কিছু সফটওয়্যার হচ্ছে -1 ফর্মুলা দিয়ে অটোমেটিক আমাদেরকে রেডি করে দেয়, কিছু রেডি করে দেয় না, চেক করতে হয়। সো যদি আমরা এই স্টেটমেন্টটা দেখি তাহলে আমরা আর কনফিউজড হব না। ডেবিট ফিগারে যেগুলো আছে, ডেবিট বা উইথড্র যেগুলো আছে একদম নোট করে রাখেন, এগুলো কি হবে? মাইনাস ফিগারে হবে। আর ক্রেডিট বা ডিপোজিট যেগুলো আছে এগুলো কি হবে? প্লাস ফিগারে হবে। তো এই দুইটা মনে রাখবেন। এই দুইটা যদি আপনি মনে রাখেন তাহলে ওই যে কোথায় প্লাস মাইনাস হবে বা ঠিক মতো হয়েছে কিনা এইখানে আপনি কনফিউজড হবেন না। আপনি সেই স্টেটমেন্ট চেক করবেন যে এই ব্যালেন্স গুলো কি আপনাকে প্লাস ফিগারে দিয়েছে না মাইনাস ফিগারে দিয়েছে, এটা চেক করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন আমি কনভার্ট করব। কনভার্ট করার জন্য আমাদের অসংখ্য ফ্রি সফটওয়্যার আছে। দেন আপনাদেরকে একটা দেওয়া হয়েছে, রিকন হেল্পের লিংক প্রোভাইড করা হয়েছে। আমি ব্যাংক স্টেটমেন্ট কনভার্টার দিয়ে কনভার্ট করব। তো এটা আমি ডাউনলোড করে নিলাম। এখন এখানে আমার কি কি প্রয়োজন হবে? এখানে আমার ডেটটা প্রয়োজন হবে। সো ফার্স্টে আমি ডেটটা কপি করব। আমি এখানে নিয়ে আসবো ডেট। এরপরে আমাদের ডেসক্রিপশন প্রয়োজন হবে, আমি ডেসক্রিপশনটা নিয়ে আসবো। এরপরে যদি চলে আসি, এই যে অ্যামাউন্ট যেগুলো আছে আপনারা যখন রিকন হেল্প দিয়ে করবেন, রিকন হেল্প দিয়ে করলে অটোমেটিক রেডি করে দেয়। এখন এই যে অ্যামাউন্ট গুলো আছে যেগুলো ডেবিট দেওয়া আছে এগুলো কি এক্সপেন্স হয়েছে, তো এটা কি প্লাস ফিগারে করব না মাইনাস ফিগারে? আমি যদি একটা কলাম রাখি, একটা কলামে যদি রাখি তো সবগুলো যদি আমার সেম ফিগার থাকে তাহলে কি ভুল হবে না? একটা তো আমাকে প্লাসে রাখতে হবে, মাইনাসে রাখতে হবে। তো উইথড্রল বা ডেবিট যেগুলো আছে এগুলো কি ক্লায়েন্ট কোনো না কোনো ভাবে খরচ করেছে, তাহলে এটা কি মাইনাস হবে, এক্সপেন্স হবে।
ফার্স্ট হচ্ছে আমি এটা কপি করব, আমি এখানে অ্যামাউন্ট নামে একটা কলাম রাখি। এই অ্যামাউন্ট গুলোকে কি আমি মাইনাস ফিগারে ফেলবো। তো ফার্স্ট এর জন্য ফার্স্ট আমি এখানে ইকুয়ালস টু লিখবো, রাইট বাটন ক্লিক করে স্পেশাল পেস্ট মাল্টিপ্লাই, ওকে। সো -1 দিয়ে আমি মাল্টিপ্লাই করে নিয়েছি। এখন ডিপোজিট যেগুলো আছে আমি সেগুলো নিয়ে আসবো। তো আমি দেখবো কয়টা আছে, এখানে একটা ডিপোজিট আছে। কোন ডেটে আছে ডেট চেক করতে হবে। এখন আমাদের চেক করতে হবে যে আমি এই যে পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করে শর্টিং করলাম, আমার এটা ঠিক আছে কিনা। অনেক সময় কিন্তু আপনাদের ফাইবারে এই কারণে নক করবে, এই যে ক্লায়েন্ট আপনাদেরকে পিডিএফ ফাইল প্রোভাইড করবে, আপনি পিডিএফটাকে সিএসভি তে কনভার্ট করে তাকে রেডি করে দিবেন, এইটুকুও কিন্তু কাজ দেয়। হ্যাঁ, এই কাজও পাওয়া যায় অনেক। কিছু কিছু সিএসভি মানে স্টেটমেন্ট থাকে যেগুলো আপনি লেখাই বুঝবেন না। এক স্টুডেন্ট এমন কাজ পেয়েছিল, জার্মানির ক্লায়েন্ট ছিল। তো পিডিএফ ফাইলটা এমন ছিল মানে বুঝারটা খুব ক্রিটিক্যাল ছিল। তো পিডিএফ থেকে আপনি যদি ভালোভাবে সিএসভি তে কনভার্ট করতে পারেন প্রপারলি, আপনার কাজ করতে অনেক স্মুথ ইজি হবে। প্লাস এই কাজও পাওয়া যায়, আপনি জাস্ট কেবল ক্লায়েন্টকে পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করে তাকে সিএসভি ফাইলটা রেডি করে দিবেন, এই কাজও পাওয়া যায়। এটা ডিপেন্ড করে আপনাদের সাথে। আপনাদের যখন ফাইবারের ক্লাস হবে তখন কোন কাজের কি কি রেট হতে পারে এটার একটা স্লাইড শেয়ার করা হবে এবং তখন ডিসকাস করা হবে, তখন একটু কনসেপ্ট ক্লিয়ার হবে যে কোন কাজের কি কি প্রাইস হতে পারে। এখন ওপেনিং ব্যালেন্স দিয়ে আমি অটোসাম করে দেখব যে ম্যাচ করে কিনা, আমার এন্ডিং ব্যালেন্সটা আসে কিনা। আচ্ছা, অনেক সময় ডলার সাইন থাকলে আসে না, অনেক সময় আসে, আজকে এসেছে। সো এই ডেটটা একটু চেঞ্জ করতে হবে, আমাদের এই ডেটটা নিবে না। এখন অনেক সময় প্রবলেম হয়, আপনি যখন এক্সেলে আপনি কাজ করে এটা চেঞ্জ করলেন, দেখা যায় এরপরও নেয় না। যদি না নেয় তখন আপনি কি করবেন, আরো ফ্রি সফটওয়্যার আছে। স্টেটমেন্ট কনভার্টারে চলে যাবেন, এই যে অ্যাকুরেটলি ব্যাংক স্টেটমেন্ট কনভার্টার, দেন হচ্ছে ন্যানোনেটস আছে। এগুলোতে আপনি কনভার্ট করে শুধু ডেটটুকুকে আপনি কপি করে নেবেন। জামজার আছে, ন্যানোনেটস আছে। আগে কিন্তু ন্যানোনেটস, জামজার এগুলো দিয়ে করানো হতো, তো সেগুলোতে এত সুন্দর রেজাল্ট পাওয়া যেত না, এটা শর্টিং করাটাও ডিফিকাল্ট ছিল। বাট এখন হচ্ছে যে সফটওয়্যার গুলো এসেছে খুবই স্মুথলি করা যায়। ইন ফিউচার হচ্ছে আরো আপডেটেড সফটওয়্যার আসবে যেগুলো দিয়ে আরো স্মুথলি করা যাবে। এই সফটওয়্যার গুলোতে যাবেন, আপনি কনভার্ট করে শুধু ডেট গুলোকে কপি করে নেবেন। আমি ডেট ফরম্যাটটা চেঞ্জ করে নেই, আপনি কনভার্ট করে ডেটটাকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিবেন। না, এটা লিখে দিলে হয়ে গেল, ফটোটা তুলে করতে। আপনার যদি অনেকগুলো থাকে and আপনি যদি লিখতে চান তাহলে তো অনেক সময় লাগবে। আচ্ছা, আমি সবই বলছি, ডেট ফরম্যাট দিয়েও করা যাবে, আপনি মানে ওই প্রসেসেও করতে পারেন। এটা আমরা
এটা আমরা রিপ্লেস করে দিব। হ্যাঁ, 25 সালটা আমাদের ডেট কত ছিল স্টেটমেন্টের, এটা রিপ্লেস করব। আমরা একটু দেখে নেই। এটা কত ছিল, 21 ছিল। হ্যাঁ, আমাদের এখানে ডেট ভুল হয়েছে, সেটা আমরা এখন চেঞ্জ করে নিব। এটা হচ্ছে আমি ফার্স্টে কপি করেছি, কপি করে কন্ট্রোল এফ দিয়েছি। ফাইন্ড হোয়াট 2025, এই 2025 কে আমি 2021 এর সাথে রিপ্লেস করব। রিপ্লেস অল, আমার সবগুলো রিপ্লেস হয়েছে। এখন এটা আমি সেভ করব। এখন আমি চলে যাই আমার সফটওয়্যারে। আসার পর ফার্স্ট আমাকে চেক করতে হবে, চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পর আমি ওয়েলস ফার্গো দেখবো এই নামে কোনো ব্যাংক অ্যাড করা আছে কিনা। আচ্ছা, অ্যাড করা আছে, কিন্তু আমার এখানে ব্যালেন্সটা ম্যাচ করবে না। এখানে অন্য ট্রানজাকশন করেছি, আমাদেরকে ব্যালেন্স এডিট করে নিতে হবে। আমি নিউ করে একটা ওপেন করে নিচ্ছি। আপনারা যখন রিয়েল লাইফে কাজ করবেন দেখবেন ব্যাংক অ্যাকাউন্টের নামে লাস্ট অ্যাকাউন্টের যে লাস্ট 4টা ডিজিট থাকে, হ্যাঁ, সবসময় কিন্তু এই লাস্ট 4টা ডিজিট অ্যাড করা থাকে ক্লায়েন্টদের। আমরা এখানে দেখি আমাদের অ্যাকাউন্ট নাম্বার এই যে, আমরা এখানে লাস্ট 4টা ডিজিট অ্যাড করে দিব। অ্যাকাউন্ট টাইপ, আমি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি না, সেভ করে দিই। আচ্ছা, আমি আবার না দিয়ে সেভ করে ফেলেছি। আচ্ছা, আমি ব্যাক টু চার্ট অফ অ্যাকাউন্টে যাই। এটা অ্যাড করতে গেলে ঝামেলা হবে, এখান থেকে করে তাড়াতাড়ি হবে। আচ্ছা, as of date, এরপরে কোথায় যেতে হবে বলেন আপনারা, কোথায় যাব? হ্যাঁ, ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, আপলোড ফ্রম ফাইল। দেন কন্টিনিউ। এখানে আমরা কলাম কয়টা রেখেছি? 1 কলাম।
তাহলে আমরা 2 কলামও রাখতে পারবো, ডেবিট ক্রেডিট আলাদাভাবেও রাখতে পারবো। ডেট ফরম্যাট সিলেক্ট করতে হবে। ফার্স্টে হচ্ছে আমি মান্থ দিয়েছি, দেন ডে, দেন ইয়ার। আমরা আবার একটু দেখে নেই। দেন কন্টিনিউ। তো আমরা তো হচ্ছে -1, এটা কি আমরা রিভার্স করব? রিভার্স করব না, আমরা অলরেডি সবকিছু করেছি। আমি সবগুলোকে টিক মার্ক দিয়ে দেন কন্টিনিউতে ক্লিক করব, দেন ইয়েস, ডান। এখন এই যে হেডগুলো আছে, এটা কি আমার কোনো রিপোর্টে হিট করেছে? না, কখন হিট করবে? যখন আমি ক্যাটাগরি করব। সো এই ট্রানজাকশনগুলোকে আমরা আরেকটু শর্টিং করতে পারি, মানি ইন মানি আউট গুলো। তো এখানে এই যে ডিপোজিট দেখাচ্ছে, মোস্টলি হচ্ছে সেলসের টাকাটা ডিপোজিট হয়ে থাকে। সো এটা যখন আমরা ক্যাটাগরি করব, এটাকে স্প্লিট করা যায়। এই যে সেলসের টাকাটা যে আমি রিসিভ করেছি 2000 টাকা, এখানে একজন কাস্টমারের কাছ থেকেও রিসিভ করতে পারি অথবা একাধিক কাস্টমারের কাছ থেকেও রিসিভ করতে পারি। সো একাধিক কাস্টমারের কাছ থেকে যদি রিসিভ করে এবং এই ইনফরমেশনটা যদি আমি রাখতে চাই, তাহলে কিভাবে রাখবো? আমি ফার্স্টে স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পর রিসিভ ফ্রম কোন কাস্টমার, আমি অ্যাডামেরকে সিলেক্ট করলাম। অ্যামাউন্ট অ্যাডামের কাছ থেকে হচ্ছে আমি $800 রিসিভ করেছি। হ্যাঁ, এখানে আমরা দিব হচ্ছে সেল করেছি, এটা এক্সামটেড। আরেকজন কাস্টমার ব্রাউন এলিজাবেথ, ব্রাউন এলিজাবেথের কাছ থেকে প্রোডাক্ট সেল করে টাকা রিসিভ করেছি। সো এখানে কি হবে? সেলস। বাকি $1200 হচ্ছে অ্যাডামের কাছ থেকে রিসিভ করেছি। সো এখানেও আমরা এক্সামটেড দিব। স্প্লিট কেন করলাম এটা কি বুঝেছেন? এই যে সেলসের টাকা 2000 ডিপোজিট হয়েছে, এটা হতে পারে আমি একজন কাস্টমারের কাছ থেকে পেয়ে একসাথে ডিপোজিট করেছি, অথবা অথবা একাধিক কাস্টমারের কাছ থেকেও পেয়েছি। তো আমি কার কার কাছ থেকে পেয়েছি এটা আমি স্প্লিটে গিয়ে হচ্ছে এটা আমি স্প্লিট করে দেখাতে পারবো। সো এখানে আমি ইনফরমেশন দিলাম। এটা জানবো কিভাবে? এটা ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে দেয়, এটা কিন্তু আমি একসাথেও করতে পারতাম। হ্যাঁ, ক্লায়েন্ট আমাকে বলেছে, এর জন্য আমি এটা কি এন্ট্রি করে দেখালাম। আপনি কোন কোন কাজ করবেন, আপনার আমরা যে অ্যাকাউন্টেন্ট বা বুককিপার, আমরা সবসময় ডকুমেন্টের ভিত্তিতে কাজ করব। আমাকে যে ডকুমেন্ট প্রোভাইড করবে আমরা সেই অনুযায়ী অ্যাক্টিভিটি করব। আর ক্লায়েন্ট যেই যে রিকোয়ারমেন্ট থাকবে, যদি আরো কিছু রিকোয়ারমেন্ট থাকে ক্লায়েন্ট আমাদেরকে বলবে, আমরা সেই অনুযায়ী কাজ করব। তো মানি ইনটা আমাদের ডান। এরপর যেগুলো আছে সবই হচ্ছে মানি আউট। সেগুলো আমাদেরকে ক্যাটাগরি করতে হবে। ক্যাটাগরি করার আগে ফার্স্টে প্রত্যেকটা হচ্ছে আমরা সার্চ করে করে দেখে নিব যে এটা কোথায় যেতে পারে। যেমন আমি যদি ফার্স্টে দেখি আমেরিকান এয়ারলাইন্স, এটা দেখে বোঝা যাচ্ছে এটা ট্রাভেল। দেন হচ্ছে ওভারড্রাফট ফি, এটা দেখে বোঝা যাচ্ছে ব্যাংক চার্জ। ইফ বাই ফোন, এগুলো দেখে আমি বুঝতে পারছি এটা হচ্ছে হবে টেলিফোন। তো আমি কিছু কিছু দেখে আমি আইডিয়া করতে পারছি। দেন ইন্টারন্যাশনাল যদি আমরা পারচেস করে থাকি, ব্যাংক থেকে কি করে চার্জ কেটে থাকে। সো অনেক কিছু আমি দেখে এখানে আইডিয়া করতে পারছি। আপনারা যখন প্রথমবার করবেন আপনাদের জন্য কি একটু জটিল মনে হবে, এই যে সার্চ করে করে বের করতে হবে। আমরা গুগলে সার্চ করব, কোনো ইনফরমেশন পাবো, কোম্পানির ওয়েবসাইট পাবো, অথবা একটা ছবি পাবো, বা লিঙ্কডইন, ইনস্টাগ্রামে কোথাও না কোথাও কোনো ইনফরমেশন পাবো। প্লাস আমরা যদি চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ দিই, তখন আমাদের কোম্পানির ইনফরমেশন, কি ধরনের সার্ভিস দেয়, প্রোডাক্টের ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিবে। সেখান থেকে আমরা আইডিয়া করে নিতে পারবো যে আমাদের ক্যাটাগরি কোনটা হবে। তো এইটুকু আপনাকে পারতে হবে। এইটুকু যদি ক্লায়েন্ট আপনাকে ক্যাটাগরি সব দিয়ে দেয় কোনটা কোন হেডে হবে, তাহলে তো ক্লায়েন্ট নিজেই কাজ করতে পারতো, আপনাকে তো হায়ার করতো না। ক্যাটাগরি লিখে সার্চ করে ক্যাটাগরি দিয়ে দেয়, চলে আসে। এখন চ্যাট জিপিটিতে যেটা দেয় সেটা যে একদম কারেক্ট হবে তাও না, এটাও আমাদেরকে হ্যাঁ অনেকগুলো অপশন দিয়ে আমাদেরকে ভালো করে স্টাডি করে দেখে নিতে হবে। বাট সেখান থেকে একটা অনেক ভালো হেল্প পাওয়া যায়। সো এখন আমি ক্যাটাগরি করব। ডিসক্রিপশনে দেখা যায়। আমেরিকান এয়ারলাইন্স, ট্রানজাকশন টাইপ এক্সপেন্স, অ্যাকাউন্ট সিলেক্ট করব। আচ্ছা, আপনাদের কি ম্যাচ ম্যাচ দেখানো হয়েছিল?
ম্যাচটা একটু কম কম আচ্ছা আমি আচ্ছা দেখাইছিল বা কিছু আচ্ছা আমরা আচ্ছা আমি বলি আমরা এক্সপেন্স মেনু ব্যবহার করেছি না, যেমন এখানে দেখেন ইফ বাই ফোন, হ্যাঁ এখানে আমি টেলিফোন বিল দিয়েছি, এই যে টেলিফোন বিল যে দেওয়া হয়েছে এটা আমি আগেই থেকে এক্সপেন্সে রেকর্ড করে রেখেছি। তো আমি যখন একবার এক্সপেন্সে রেকর্ড করেছি এটা কি আমার সফটওয়্যারে আছে, আছে না? আমি যখন আবার একবার ইম্পোর্ট করে নিয়ে আসবো ট্রানজাকশনটা কয়বার হয়ে গেল, ডাবল হয়ে গেল। আমি এটা একটা করে দেখাচ্ছি, আমি একটু ডুপ্লিকেট করি। ট্রানজিশনগুলো কি ইউজুয়ালি এন্ট্রি করা থাকে মানে হ্যাঁ আমরা যখন রিয়েল লাইফে কাজ করি কিছু কিছু এন্ট্রি করা থাকে, কিছু কিছু এন্ট্রি করা থাকে না। তো আমরা প্রত্যেকটা চেক করে নিই যে আদৌ ম্যাচ করা আছে কিনা, চেক করে দেন করি। মানে কি প্রত্যেকটা ট্রানজাকশন চেক করতে হবে? হ্যাঁ। হ্যাঁ আমি বলি আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করি প্রথমবার যখন করি প্রত্যেকটা চেক করি। তো ওই ক্লায়েন্টের কাজ যখন আমি বারবার করছি তখন তার কোম্পানি সবকিছু সম্পর্কে আমার একটা আইডিয়া হয়ে যায়। আপনি যখন কোনো অর্গানাইজেশনে জব করবেন কাজ করবেন সেখান থেকে সম্পর্কে প্রথমবার যখন আপনার সবকিছু দেখে করতে হবে পরে আইডিয়া হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি আইডিয়া করতে পারবেন যে কোনটা কোনটা ম্যাচ হতে পারে বা না হয়। বাট আমরা করার সময় প্রত্যেকটা চেক করে নেই যে কোনটা কোনটা ম্যাচ করে, ম্যাচে ক্লিক করে দেখে আসে কিনা। একই টাইপের অনেকগুলো আসে, এরপর হচ্ছে আমরা চেক করে নিই, চেক করে করাটা ভালো। 5-6 আমার এরকমও রিকনসিলিয়েশন করতে হয়েছে, আমার একই দিনে হচ্ছে আমাকে 2000 ক্যাটাগরি করতে দিয়েছে, শর্ট টাইমের মধ্যে আমাকে ম্যাচ করে দেখে ক্যাটাগরি করে দিতে হয়েছে। আপনারা যখন প্রথম দিকে মার্কেট প্লেসে কাজ করবেন তখন এতগুলো থাকবে না বা আপনাদের একটা টাইম দিবে। আমি যেমন রিমোটলি কাজ করছি তো আমাদের কাজের প্রেশার মাঝে মধ্যে অনেক বেশি থাকে, তখন 2000 1500 1000 3000ও ক্যাটাগরি করতে হয়, শর্ট টাইমের মধ্যে দিয়ে দেয়। এখন ফার্স্টে এই যে ম্যাচের জন্য আমরা ম্যাচে ক্লিক করব, এই 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 যে এন্ট্রিটা এক্সপেন্সটা আমি ম্যানুয়ালি রেকর্ড করি। এর জন্য ফার্স্টে আমি চলে যাব এক্সপেন্সে, এখানে পে সিলেক্ট করতে হবে, পেটা অ্যাড করব, পে ছিল ইফ বাই ফোন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সেমই হতে হবে, ডেট। আচ্ছা ম্যাচ করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কোন কোন বিষয়গুলো নোটিস করব? প্রথমে আমাদের ডেসক্রিপশনটা, দেন এই যে ইফ বাই ফোন ডেসক্রিপশন এটা হচ্ছে ম্যাচ করতে পারে, এটা একটা গেল। এরপরে অ্যামাউন্ট, অ্যামাউন্ট সেম থাকে, আবার কি একই ট্রানজাকশনের অ্যামাউন্ট কি সেম হতে পারে, সেম হতে পারে। সো অ্যামাউন্ট একটা সেম হতে পারে নাও হতে পারে, বাট একই বিভিন্ন বিভিন্ন ট্রানজাকশনের অ্যামাউন্ট সেম হওয়া হতে পারে। যেমন আমি যদি ইন্টারনেট বিল দেই বা কোনো কাস্টমার বা সাপ্লায়ার যখন আমার কাস্টমার যখন প্রোডাক্ট নিচ্ছে সেম প্রোডাক্ট নিচ্ছে তখন কি হতে পারে, এগুলো কিন্তু ম্যাচ করতেই পারে। আমরা ডেটটা নোটিস করব, প্রথমত সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি ডেট। নাম্বার 1 তো হচ্ছে আমরা পে এবং ডেসক্রিপশনটা দেখবো, এরপরে দেখবো ডেট। নর্মালি আমাদের এই ট্রানজাকশনটা যেই ডেটে হয়েছে সফটওয়্যারে আমার আগের ডেটে থাকবে, ব্যাংকে তার পরের ডেটে থাকবে। যদি এমন হয় ব্যাংকে যেই ডেটে আছে এরপরে আমি সফটওয়্যারের ডেটে দেখতে পাচ্ছি এন্ট্রি করেছে, তার মানে কি সেটা ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। দেখা গেল এখানে দেওয়া কি আছে 17 তারিখ, দেখা গেল আমি 10 তারিখ 12 তারিখ বা 15 তারিখে এই সময় হচ্ছে আমি এন্ট্রি করেছি। তো ফার্স্টে আমি এন্ট্রি করেছি এবং পরবর্তীতে সেটা ব্যাংকে প্রেজেন্ট করা হয়েছে। যদি এমন হয় ব্যাংকের যে টাইমটা এখানে যে টাইমটা আছে এই ডেটের সাথে আমার সফটওয়্যার ডেটে হচ্ছে 1 মাস 2 মাস ডিফারেন্ট, তাহলে কি এটা ম্যাচ করবে? এটা ম্যাচ করার সম্ভাবনা নেই। তো ফার্স্টে আমরা ডেট দেখব, আমাদের ব্যাংক স্টেটমেন্টের যে ডেট আছে তার থেকে দেখা যায় সফটওয়্যারে 5 দিন 6 দিন 7 দিন হতে পারে, সর্বোচ্চ 10 দিন, বাট 1 মাস 2 মাস যদি হয়ে থাকে সেটা ম্যাচ করার সম্ভাবনা নেই। এরপরে আমরা এই যে ডেসক্রিপশনটাও চেক করব এবং অ্যামাউন্ট, এটা আপনি কখন বুঝবেন? এটা ধরেন না এটা ম্যাচ হতো আপনি ম্যাচ করেননি, আপনি যখন রিকনসাইল করবেন তখন দেখবেন এই যে অ্যামাউন্টটা, অ্যামাউন্টের আপনি কি মিসম্যাচ দেখতে পারবেন, অ্যামাউন্টটা কিন্তু ম্যাচ করবে না, এক্সট্রা থাকবে। তখন এই ধরনের যখন আপনারা প্রথমবার করবেন আপনি যখন কনফিউজড থাকবেন তখন এই যে অ্যামাউন্ট গুলো নোট করে রাখবেন। পরবর্তীতে যখন আপনি রিকনসাইল করতে যাবেন দেখবেন কি অ্যামাউন্টটা এক্সট্রা আছে, তখন আপনি বুঝে নিবেন যে এটা ম্যাচ হতো কিন্তু সামহাও আমি ভুলে ম্যাচ করিনি। তো এটা আমি ক্যাটাগরি করব, এখানে আমি ডেটটা দেখে নিই কবে ছিল, সেখান থেকে আমি কয়েকদিন আগের ডেট এন্ট্রি করব।
পেমেন্ট মেথড, এটা আমি ডিরেক্ট ডেবিট দিয়ে দিলাম। এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ইফ বাই ফোন, এটা হচ্ছে টেলিফোন বিল দিয়েছে, এটা টেলিফোনের আন্ডারে হবে। আমাকে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে, এখানে কত ছিল, এখানে আমি দিব হচ্ছে এক্সামটেড। সো আমার সব ইনফরমেশন দেওয়া ডান। এবার আমি এটা সেভ অ্যান্ড ক্লোজ করে দিই। এবার একটু এই সেন্টারটা আমি রিলোড দিই। আচ্ছা, এখন যদি আমি এখানে চলে আসি, অনেক সময় যে এখানে কিন্তু ম্যাচ লেখা আসে অ্যাডের জায়গায়, অনেক সময় আসে না, এটা চেক করে নিতে হয়। এখন আমি ম্যাচে ক্লিক করব। ক্লিক করলে আমাকে কোনো ট্রানজাকশন ম্যাচ করে কিনা এটা দেখাবে। সেখান থেকে আমরা ডেট কাস্টমাইজ করে দিতে পারি যে আমি কোন ডেট থেকে কোন ডেট দেখতে চাচ্ছি। সো এখানে আমি হচ্ছে ডেটটা ভুল দিয়েছি, যে 7 দিয়েছি। আচ্ছা, তো এটা আমি ম্যাচ করে নিচ্ছি, ঠিক আছে, এটা ম্যাচ করবে যেহেতু আমি অ্যাড করেছি। এখন যদি আমি ম্যাচে ক্লিক করি তাহলে কি হবে, একটা ট্রানজাকশন রেকর্ড করবে, দুইটা রেকর্ড করবে। আর যদি ম্যাচ না করি তখন কি হবে, আমি যখন রিকনসাইল করতে যাব এই ব্যালেন্সটা ডিফারেন্স দেখাবে। সো আমি যদি ম্যাচে ক্লিক করি তখন আমার একটা ট্রানজাকশন নিয়ে নিবে। আমি এটা সিলেক্ট করে নিই, ম্যাচ। এটা আমাদের চলে যাবে কেবল ওয়ান ইন্টারনেট এক্সপেন্স। সো এটা আমরা অ্যাড করে নিব। অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করব। আচ্ছা, এখন আমরা ভ্যাটের এখানে সিলেক্ট করব এক্সামটেড। আচ্ছা, এটাও ব্যাংক চার্জ হবে আমাদের, দেন এই দুইটাই ব্যাংক চার্জ হবে। সো আমরা একসাথে সিলেক্ট করে করতে পারবো এক্সপেন্স, ব্যাংক চার্জ, এই তিনটা যাবে হচ্ছে সাবস্ক্রিপশনের আন্ডারে। আমি হচ্ছে এডিট, আপনারা যখন করবেন সার্চ করে করে করবেন, আমি আর সার্চ করছি না। হ্যাঁ, আপনারা যখন করবেন তখন সার্চ করে ভালো করে দেখে দেন করবেন। শুধু রিকনসিলিয়েশন ম্যাচ করার জন্য নিজের মনের মতো করে যদি ক্যাটাগরি করেন তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টেরটাতে ভুল করবেন, আইডেন্টিফাই করতে পারবেন না। সো আপনার যদি প্রথম দিকে অনেক বেশি সময় লাগবে, আপনি যদি খুঁজে খুঁজে করেন তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে। একটা কোশ্চেন করি। জি বলেন। আমার আসলে রিয়েল লাইফে ব্যাংকিং সিস্টেমটা যেভাবে করি সেটা হচ্ছে যে আমার ব্যাংকের লেজার যেটা আছে মানে আমার সফটওয়্যারে, সেটা আমি এন্ট্রি করে ফেলি এবং ব্যাংক স্টেটমেন্ট কালেক্ট করি। তো হ্যাঁ আমি মার্ক করি যে আমার কি কি আচ্ছা, হ্যাঁ, রিয়েল লাইফে আমরা যখন কোনো অর্গানাইজেশনে জব করি সেখানে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন করতে কোনো প্রবলেম হয় না। যেমন আমিও করতাম, আমরা হচ্ছে প্রতিদিনেরটা প্রতিদিন করি বা বিভিন্ন মাস শেষে করি, বা আমরা যখন একটা নির্দিষ্ট অর্গানাইজেশন থেকে কাজ করি সিস্টেমের আন্ডারে আমরা সবকিছু জানি, তখন আমাদের সমস্যা না। বাট যখন আমরা বাংলাদেশে বসে বাইরের দেশের একজন ক্লায়েন্টের কাজ করছি তখন আমাদের একটু প্রবলেম হয়। কারণ বাংলাদেশের যদি আমি কোনো রেস্টুরেন্টের নাম দেখি বা যে কোনো একটা কোম্পানি বা যে কোনো কিছুর নাম দেখি তখন কিন্তু আমরা সহজে বুঝতে পারি যে এটা কোথায় হবে, লেজার হেডটা আমরা ইজিলি বুঝতে পারি। হ্যাঁ, বাট যখন বাইরের দেশের হয় তখন সেটা আমাদের কি আইডেন্টিফাই করতে হয়। আমাদের প্রথমে একটু ইউজ টু হতে একটু সময় লাগে, পরে আস্তে আস্তে আমরা কাজ করতে করতে ইউজ টু হয়ে যাই। আমার প্রবলেম আমি এই জিনিসটা এখনো ধরতে পারি নাই যে আসলে কোনটা? আমার লেজারে যে জিনিসটা যাবে তার সাথে আমি ম্যাচ করবো ব্যাংক স্টেটমেন্ট। এখন আসলে এগুলা লেজারে এখন যাচ্ছে।
আচ্ছা, আপনি ক্লাস শেষ হোক, আমি আপনি এটা বুঝতে পেরেছি, আমি আবার বুঝিয়ে দিব। আচ্ছা, ম্যাম একটা ব্রেক দেন না এটার জন্য। আর ক্লাসটা পরে দিয়ে টেস্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা অ্যাডভার্টাইজিং। আচ্ছা, এরপরে আমার ক্যাটাগরি করা ডান। এখন আমি চলে যাব। আচ্ছা, আমি যখন এমন করলাম, এটা হতে কি পারে, ট্রান্সফার হতে পারে, ড্রয়িংস হতে পারে। সো এখন আমি চলে যাব রিকনসাইলে। এখানে এসে আমাকে সিলেক্ট করতে হবে এন্ডিং ব্যালেন্স অ্যাড করতে হবে। এন্ডিং ডেটটা অ্যাড করে নিতে হবে। তো আমাদের লাস্ট ডেট কবে ছিল? আচ্ছা, আমি ম্যানুয়ালি ডেট সিলেক্ট করে কেন নেই, অনেক সময় যখন আমরা মানে লিখে ডেট দেই, এটা মাঝে মধ্যে সফটওয়্যারে ভুল করে। তো এর জন্য হচ্ছে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করি, বাট এটা খুব রেয়ার ভুলটা হয়। কত ছিল? 21 ছিল। এখানে আমার একটা ডিফারেন্স দেখাচ্ছে, আমি দেখি কেন আসলো এটা। আচ্ছা, মনে হয় আমি ম্যাচ দিয়েছি, সামহাও ম্যাচ নেয়নি। আচ্ছা, কেন ম্যাচ নেয়নি এটার একটা কারণ আছে। আপনারা কি বুঝতে পেরেছেন কেন ম্যাচ নেয়নি? ডেট ভুল ছিল একটা, কিন্তু 6 ছিল, 7 ছিল, 7 দিয়েছি ভুল। এই যে এর কারণে এই ডিফারেন্সটা দেখাচ্ছে। তাহলে কি এটা আমার ম্যাচ হতো? ম্যাচ হতো না, আমি ম্যাচ দিয়েছি। তো এইভাবেই আসলে আমরা ভুলগুলো ধরতে পারবো। তো প্রথম প্রথম যখন কাজ করতে যাবেন, এভাবে একটু আটকাবেন, বাট কিছু করতে করতে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তাহলে এটা আমি ম্যাচ দিয়েছি, এটা কিন্তু আমার ম্যাচ নিত না। এখন এটা আমি ঠিক করব কিভাবে? আমি চলে যাব, একটা হচ্ছে আমি চার্ট অফ অ্যাকাউন্ট থেকেও ঠিক করতে পারি, আরেকটা হচ্ছে এই যে আমি যখন এক্সপেন্সটা রেকর্ড করেছি, এখানে আমি ডেট ভুল দিয়েছিলাম, এখান থেকে আমি এটা ঠিক করতে পারি। if I এখন এটা আমি 7 ক্লোজ করে দিব। এখন আমি এই সেন্টারটাতে চলে আসি, রিলোড দিই।
এখন কোনো ডিফারেন্স আছে? নেই। আবার কিন্তু অনেক সময় দেখবেন এখানে ওই যে টিক মার্ক গুলো আসে না, কিন্তু এটা ম্যানুয়ালি করে নিতে হয়। এখন আমি জাস্ট ফিনিশ নাওতে ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা, এটা তো ম্যাচ করতো না, তখন আপনি এই যে চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে এটা ঠিক করতে হবে। চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে এটা ঠিক করার আরেকটা ইজি ওয়ে হচ্ছে কি, আপনি এটা আর করা আছে না, এটা সি করে দিবেন চেঞ্জ করে। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি, এখান থেকেও বুঝতে পারবেন। আমাদের তো রিকনসিলিয়েশন করা ডান, তাই না? এখন ইরর ফিক্সিং কিভাবে করতে হয় তখন দেখবো। ইরর ফিক্সিং কেন করতে হয়? দেখা যায় ক্লায়েন্ট ব্যাংক রিকনসিলিয়েশন করতে গিয়ে কোনো ভুল করেছে, তো ভুল করার পর ভুলটা আমাদেরকে ঠিক করতে দিবে। তো যখন আমরা ইরর ফিক্সিং করব, এই যে ইন্টারফেসটা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি না, এই পার্টটা এমন থাকবে না। আমি ফার্স্টে কিছু ভুল করে নিই, তারপর সেগুলো ঠিক করবো। আমি চলে যাব চার্ট অফ অ্যাকাউন্টে। এইমাত্র আমরা যেটা রিকনসিলিয়েশন করলাম, আমি অ্যাকাউন্ট হিস্ট্রিতে চলে যাই। হিস্ট্রিতে গিয়ে যেমন এটাকে আমি রিকনসাইল করেছি, এটা আমি আমার এই ট্রানজাকশনটাকে আমি ডিলিট করে দিই। কোনোভাবে সামহাও ক্লিক করে ক্লায়েন্ট ভুলে ডিলিট করে ফেলেছে। এটা কি আর মানে কি উভয় পক্ষ রিকনসাইল হয়েছে। এটাকে আমি সি করে দিলাম, সেভ। এরপরে আমি আরো কিছু চেঞ্জ করি। ব্ল্যাঙ্ক করে দিলাম। তো ক্লায়েন্ট ব্যাংক রেজিস্টার এসে এমন ভুল করতেই পারে, বা ব্যাংক রিকনসিলিয়েশন করতে গিয়ে এমন ভুল করতে পারে। এই যে ভুলগুলো করলাম, এন্ডিং ব্যালেন্সটা কি চেঞ্জ হয়ে গিয়েছে না? তো আপনাকে যদি ঠিক করতে দেয়, এবং আপনি ঠিক করতে দিলে আপনি যখন এই রিকনসাইল প্যানেলে আসবেন, একটু রিলোড দেই। এই যে এখন কিন্তু এই যে ডিফারেন্স দেখাচ্ছে ব্যালেন্সটা। আমরা যখন এই সেন্টারে আসব, ইরর ফিক্সিং এর কাজ যখন আমাদেরকে দিবে, আমরা এই সেন্টারটা এমন দেখতে পারবো। আসার পর আমরা কি করব, আমরা এখানে ক্লিক করব উই ক্যান হেল্প ইউ ফিক্স ইট। আমরা এখানে ক্লিক করব, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। এখানে ক্লিক করলে কি হবে, ক্লায়েন্ট কি কি অ্যাক্টিভিটি করেছে সেটা আমরা দেখতে পারবো। এখানে যদি দেখি, ক্লায়েন্ট একটা এক্সপেন্স কি করেছে, ডিলিট করে দিয়েছে। আরেকটা এক্সপেন্স কি করেছে, সি করে দিয়েছে, আরেকটা হচ্ছে ব্ল্যাঙ্ক করে দিয়েছে। এখন এই দুইটা হচ্ছে আমাদের সফটওয়্যারের মধ্যে আছে, বাট যেটা ডিলিট করে দিয়েছে সেটা কি সফটওয়্যারে আছে? নেই। তো এই ডিলিট করাটা আমাদের কি কি করতে হবে, আবার নতুন করে অ্যাড করতে হবে। যদি কোনো ট্রানজাকশন, এটা মনে রাখতে হবে, ইরর ফিক্সিং এর কাজ পেলে আমরা যদি দেখি ক্লায়েন্ট কোনো কিছু ডিলিট করে দিয়েছে, তখন আবার কি করতে হবে, নতুন করে অ্যাড করতে হবে। এবং আপনি যখন ইরর ফিক্সিং এর কাজ করবেন, অ্যাড করার জন্য কি আমাদের ইনফরমেশন প্রয়োজন হবে। ইনফরমেশন কোথায় পাবো? ব্যাংক স্টেটমেন্টে। ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে ইরর ফিক্সিং এর কাজের সাথে সাথে ব্যাংক স্টেটমেন্ট গুলো প্রোভাইড করবে। স্টেটমেন্ট দেখতে হবে, এগুলো দেখে প্রি পয়েন্ট চেক করে অ্যাড করতে হবে। এইটা হচ্ছে একটা সেন্টার, এখানে দেখতে পারবো। প্লাস আমরা যদি অডিট লগে চলে যাই, অডিট লগে গেলেও দেখতে পারবো যে কি কি অ্যাক্টিভিটি করেছে ক্লায়েন্ট। আমাদের তো খুঁজে বের করতে হবে ভুলটা কেন হয়েছে। তো এখানে যদি অল ইউজার্সে যে আমি যদি দেখি, এখানে এই ডেটে আমি এডিট করেছি, একটা ট্রানজাকশন রেকর্ড করেছি, সরি ডিলিট করেছি। হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পারবো যে ক্লায়েন্ট কি কি করেছে। আমি যদি ভিউ করি, অডিট লগ ভিউ করার পর দেখতে পাচ্ছি আমার পেজ ছিল ইট বাই ফোন, ডেট কি ছিল, অ্যামাউন্ট কি ছিল, এটা আমি ডিলিট করে দিয়েছি। সো এখান থেকে দেখো আমরা কি করতে পারবো, সফটওয়্যারে এন্ট্রি করতে পারবো। আরেকটা কোথায় পাবো, আমরা ব্যাংক স্টেটমেন্টে দেখতে পাবো। সো এইটা হচ্ছে ক্লায়েন্ট ডিলিট করে দিয়েছে, আমাকে নতুন করে অ্যাড করতে হবে। এই যে আমরা গিয়ার আইকনে ক্লিক করে অডিট লকে গেলে আমরা দেখতে পারবো যে কি কি কে কি কাজ করেছে। আপনি সামহাও কোনো কিছু ভুল করে বলতে পারবেন না, না এটা তো আমি করিনি। অডিট লকে গেলে কোন সময় করেছে, কোন ব্যক্তি করেছে, নাম সহ এ টু জেড সবকিছু দেখা যাবে। এই যে অডিট লগ, এটা আবার ডুপ্লিকেট করি।
আচ্ছা ব্রেক দিয়ে না 10টা মিনিট ব্রেক দেন মাথার মধ্যে ঘুরাইতেছে একটু দেখেন, মাথা ঘোরাবে না। একটু ব্রেক দেন না। কিছু খাইও আছে অনেক কিছু আছে এরপরে এখন আমরা চলে যাব হচ্ছে ব্যাংক। এই যে সি করা আছে, একটা সি আর একটা আর। আমি যদি বুকসে চলে যাই, যেমন ফার্স্টে চলে যাব চার্ট অফ অ্যাকাউন্টে। হ্যাঁ, এই সিনারিওটা দেখলাম কি কি ভুল। যেটা ডিলিট হয়েছে, ডিলিট করাটা আমাদের অ্যাড করে নিতে হবে। বাকিগুলো যেগুলো সি থেকে আর করেছে, দেন ব্ল্যাঙ্ক করেছে, সেগুলো আমরা এই সেন্টার থেকেই চেঞ্জ করতে পারবো। সি আর আর গুলো কি ট্রানজেকশন হিট করবে? হ্যাঁ, এই সিটা হিট করবে না। সি মানে হচ্ছে এক পক্ষ রিকনসাইল, আর মানে হচ্ছে উভয় পক্ষ রিকনসাইল। তো এটা সি ছিল, এটা আর করে দিলাম, এটা এখন আমি সেভ করে দিব। একটা প্রশ্ন ছিল কি জি বলেন। এই যে বক্সগুলো আছে না এখানে প্লাস কি উঠে থাকে এটা কিসের জন্য হয় প্লাসটা উঠে থাকে কিসের জন্য আচ্ছা দাঁড়ান, একটা বলছি আমি দেখাই। আরেকটা এখানে কি আছে, এটা হচ্ছে খালি। হ্যাঁ, এটাকেও আমি, এগুলো হচ্ছে মানে জোর করে করানোর মতো। আমরা যখন রিকনসাইল করে আর হয়ে যায়, এই সেন্টার থেকে যেহেতু ভুল করেছে, এগুলো জাস্ট আমরা চেঞ্জ করে দিচ্ছি, আর করে দিয়ে দিলাম। এখন আমি সেভ দিব। এই দুইটা আমি চেঞ্জ করলাম। আমরা যখন দেখবো এরকম ভুল হয়েছে, যদি সি কে আর আর যদি ব্ল্যাঙ্ক থাকে, সি থাকে, তখন আমরা কি ব্যাংক রেজিস্টার থেকে এগুলো কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, করে আর করে দিব। আর করার পর এখন যদি আমি একটু চলে আসি, যেমন সাথে সাথে যদি ফিগারও চেঞ্জ করা হয়, নরমালি ফিগারটা হয় না। এই যে আপনাকে স্টেটমেন্ট দেখে ম্যাচ করে নিতে হবে। দেখা যায় সে ইম্পোর্ট করে, হ্যাঁ, ইম্পোর্ট করার পর ওই যে ব্যাংক রেজিস্টারে গিয়ে কোনো কিছু চেঞ্জ করতে গিয়ে এই ধরনের ভুলগুলো করে। আচ্ছা, এখনো যদি এখানে যাই, এখন আমরা একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এটা ডিলিট করা হয়েছে, এখন এইটা যে ডিলিট করা হয়েছে, এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে কি, এটা আমাদের অ্যাড করতে হবে। অ্যাড করব। এখন অ্যাড করার জন্য আমরা দুই জায়গায় ইনফরমেশন পাবো। একটা ইনফরমেশন কোথায় পাবো, অডিট লগে। অডিট লগ একটা পাবো, আর একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। সো অডিট লগ এবং ব্যাংক স্টেটমেন্ট দেখে আমরা এটা চেঞ্জ করব। তো প্রথমেই যদি আমরা দেখি উই ক্যান হেল্প ইউ ফিক্স ইটে আসবো, আসার পর আমরা দেখতে পারবো যে ক্লায়েন্ট কি কি কাহিনী করেছে, সে কোনটা ডিলিট করেছে, সি ছিল আর করেছে। এমনও যদি হয় সে ভুলবশত কোনো ট্রানজাকশন ইম্পোর্ট করে নিয়ে আসেনি, হ্যাঁ, সেটা আমরা কোথায় দেখতে পারবো, আমাদের হচ্ছে এই যে ব্যাংক স্টেটমেন্টের সাথে ম্যাচ করতে হবে। এমনও হতে পারে আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে প্রত্যেকটা ম্যাচ করতে পারে, হতে পারে। আপনি যদি দেখেন অ্যামাউন্টে গড় মিল, আপনার ব্যাংক স্টেটমেন্ট ধরে ধরে আপনাকে ম্যাচ করতে হবে। সো এগুলো একটু জটিল হবে, এর জন্যই কিন্তু আপনাকে পেমেন্ট করছে। এত সবকিছু যদি আমার ইজি হয়ে যায়, তাহলে তো আমাকে কাজে রাখবে না সে। সো জটিল বলেই তো আমাদেরকে হায়ার করছে। এখন এটা আবার আমাদেরকে কি করতে হবে, আমরা চলে যাব এক্সপেন্সে। এক্সপেন্সে গিয়ে আবার প্রথম থেকে রেকর্ড করতে হবে। রেকর্ড করার পর আমাদের রিভিউ প্যানেলে চলে আসবে, রিভিউ প্যানেলে ক্যাটাগরি করব। এখন প্রশ্ন হচ্ছে এটা আমার রিভিউ প্যানেলে কেন আছে? ওই যে একটা আমি ম্যানুয়ালি রেকর্ড করেছিলাম, মনে আছে? এর জন্য সেটা আমার রিভিউ প্যানেলে আছে। বাট আমার যদি ম্যানুয়ালি রেকর্ড না থাকতো, আমি যদি সরাসরি ইম্পোর্ট করার পর ডিলিট করে দিতাম, তখন আমাকে কি করতে হতো, এক্সপেন্সে গিয়ে অ্যাড করে নিতে হতো। এই যে আমরা ফার্স্টে হচ্ছে এক্সপেন্সে যাব। এক্সপেন্সে গিয়ে আমরা অডিট লগে যদি যাই, অডিট লগে ইনফরমেশন পাবো। আমি দেখাই, এটা আমি আর অ্যাড করব না, বাট আমি বলে দিচ্ছি কিভাবে হবে। অডিট লগে গিয়ে যে দেখি তারা যদি 4-5 বছরের এরকম ভুল করে রাখে, আপনাকে 4-5 বছর এটা করতে দিবে না তো। এটা নিয়ে ওইটা দেখো, আর তো হয় আপনার ব্যাংক স্টেটমেন্টের যে ডেট আছে, সেই ডেটের মধ্যে যেগুলো আছে আপনি সেগুলো নেবেন। 4-5 বছর আগের বা আপনাকে যেই ব্যাংকের এরর ফিক্সিং করতে দিয়েছে আপনি সেটা দেখবেন। যদি অন্য ব্যাংকেরটা না দেয়, সেটা আপনার দেখার প্রয়োজন নেই। আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখবেন, কোন ডেট থেকে কোন ডেটটা করতে দিয়েছে, কোন ব্যাংকেরটা করতে দিয়েছে। ক্লায়েন্টের 5টা ব্যাংক আছে, আপনাকে একটা ব্যাংকের এরর ফিক্সিং করতে দিয়েছে, আপনাকে ব্যাংক অফ আমেরিকারটা করতে দিয়েছে, আপনি ব্যাংক অফ আমেরিকা করবেন। আপনাকে তো ওয়েলস ফার্গো দেয়নি, আপনাকে যেই কাজ দিয়েছে আপনি সেইটুকু করবেন। কাজগুলো তো প্রেজেন্ট এবং অ্যাকাউন্ট মনে করেন
4-5টা অ্যাকাউন্ট থাকতে পারে। 4-5টা অ্যাকাউন্টের যদি থাকে, আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে দিয়েছে ইডোর ফিক্সিং, সেটা করবেন। আপনাকে 5টা অ্যাকাউন্টের করতে দিলে 5টা করবেন, 10টা করতে দিলে 10টা করবেন। আপনাকে তো সেইভাবেই ক্লায়েন্ট পেমেন্ট করবে। কারণ আমরা অনেক লোক তো ম্যাম যেগুলো তো এই যে সেগুলো তো পাওয়া যাবে, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে আছে কিন্তু ওগুলো ওই যে চেক করবেন তখন আপনি পাবেন। হ্যাঁ, এই যে আরেকটা হচ্ছে এই যে এখান থেকে আমরা দেখে দেখে এন্ট্রি করতে পারবো। এই যে পে বাই ফোন, কোন ডেটে করেছে, অ্যামাউন্ট, দেন সবকিছু এখান থেকে দেখতে হবে। দেখে আমরা এই এক্সপেন্স এসে আবার প্রথম থেকে এন্ট্রি করব। এন্ট্রি করার পর এন্ট্রিটা আমরা দেখতে পারবো হচ্ছে রিভিউ প্যানেলে। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা এন্ট্রি করার পর চার্ট অফ অ্যাকাউন্টে থাকবে, সেখান থেকে আমরা এটা কি করে দিতে পারি, চেঞ্জ করে এই যে আর করে দেওয়া যাবে। আর করে দেওয়া, এখানে চলে যাই। ডিলিট করাটাই ঝামেলা হবে একটু। ঝামেলাটা তো আপনি করেন, ক্লায়েন্ট করেছে, আপনাকে ঝামেলাটা ফিক্স করতে হবে। আচ্ছা, এটা আমি আমি একটা প্রবলেম করেছিলাম ম্যাডাম কাজ করার সময়, যেমন আপনার ওয়েলস ফার্গো ব্যাংকটা আমার এখানে আগে থেকে টাকা ক্লিক করা ছিল, কিন্তু এখানে বিলিং ব্যালেন্সটা কোনো কারণে দেখা যাচ্ছে না। এখন আমি যখন বিলিং ব্যালেন্স এডিট করতে গেছি, এই যে এখন এটা কেন নেনি। আচ্ছা, আপনি অন করে রাখেন, ক্লাস শেষ হলে এটা দেখাবো। এটা আমি সিলেক্ট করব। হ্যাঁ, এটা আমি দিয়েছি, কেন নেনি, কারণ হচ্ছে আমি ভ্যাট দেইনি। আচ্ছা, আরেকজন প্রশ্ন করলো যে ভ্যাট রেট যদি থাকে, হ্যাঁ, আর আমি যদি এখানে ভ্যাট রেট এন্ট্রি করি তাহলে তো বেশি হয়ে যাবে। বেশি হবে না, ওই যে ভ্যাট রেটের অ্যামাউন্টটা আমার কি করবে, ভ্যাট সেন্টারে হিট করবে। আমরা যেমন কোনো ইনভয়েস করি, বিল করি, ইনভয়েস বিল বা কোনো এক্সপেন্সের অ্যামাউন্ট যদি আমি রিকনসাইল করে, মানে আমি যদি নিয়ে আসি ব্যাংকের প্যানেলে নিয়ে আসি, আমার এই অ্যামাউন্টের সাথে কি ভ্যাট রেট গুলো অ্যাড করা থাকবে না। সো এর জন্য এটা ভুল হবে না, ওই ভ্যাটের অ্যামাউন্টটা আমার ভ্যাট সেন্টারেই হিট করবে। এখন কি ঠিক আছে? আমি যদি এখন এই প্যানেলে চলে আসি, আপনি যখন এটা ঠিক করবেন ক্লায়েন্টকে, এই যে এইভাবে, এটা তো ডান হয়েছে। আচ্ছা, দেখি রিলোড দেই, সেন্টারটা রিলোড দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা এখনো নেয়নি। আমি আবার ব্যাংক রেজিস্টারে চলে যাই। এই যে এখন এটাকে আমাদের আর করে দিতে হবে। এখন যদি যে আমরা দেখবো এটা ঠিক হয়েছে। এইভাবে সবগুলো চেক করে করে করতে হবে। এমনও হতে পারে কোনো ট্রানজাকশন ইম্পোর্ট করেনি, তখন আমাদের হচ্ছে স্টেটমেন্ট দেখে অ্যাড করে নিতে হবে। এই যে এখন কি পরবর্তী মাসে রিকনসিলিয়েশন করা যাবে, এটা ঠিক হয়েছে এই সেন্টারটা। এটাই হচ্ছে, এগুলোই হচ্ছে ইরর ফিক্সিং এর কাজ। ক্লায়েন্ট এভাবে ভুল করবে, আমরা ভুলগুলোকে ঠিক করব। এখানে যদি আসি, এখানে অডিট লগ দেখলাম, এখানে ডেটা ব্যাকআপ বলে। ডেটা ব্যাকআপটা আসলে কি, আমি যদি এক্সপোর্ট ডেটাতে চলে যাই, দেখা গেল আমার কি হয়ে যেতে পারে, আমার সফটওয়্যারটা ক্র্যাশ করতে পারে, সব ডেটা রিমুভ হয়ে গেল। সো আমি এই ডেটাগুলোকে যদি ব্যাকআপ হিসেবে রাখতে চাই, তখন আমরা এক্সপোর্ট ডেটাতে যাব। যাওয়ার পর এখানে জেনারেল লেজার, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, জার্নাল আছে, এগুলো হচ্ছে আমি এক্সপোর্ট টু এক্সেলে যদি সিলেক্ট করি, এই যে এগুলো সবগুলো আমার এক্সেল ফাইল আমার কাছে থাকবে। তো এগুলো আমরা রাখতে পারি। এই যে এখানে সবগুলো চলে এসেছে। এখন এর বাইরে তো আমার আরো অসংখ্য রিপোর্ট আছে, তাই না? এই যে একটা ফাইলের মধ্যে আমার সবগুলো চলে এসেছে, যে ব্যালেন্স শিট। এটা হচ্ছে এই যে ব্যাকআপ হিসেবে এটা আমরা রাখতে পারি। তো এখন এর বাইরে কোনো রিপোর্ট যদি আমার ব্যাকআপ হিসেবে রাখতে হয়, সেক্ষেত্রে সেগুলো ম্যানুয়ালি আমাকে ডাউনলোড করে রাখতে হবে। রিপোর্ট সেন্টারে যাব, গিয়ে আমি কোন ডেট থেকে কোন ডেটাটা রাখতে চাচ্ছি আমি ম্যানুয়ালি ডাউনলোড করে রাখবো। এটা হচ্ছে ডেটা ব্যাকআপ।
এখন যদি আসি আমরা ডেটা মাইগ্রেশন বলে থাকি, হ্যাঁ, ডেটা মাইগ্রেশনের ভালো কাজ পাওয়া যায়। সো ডেটা মাইগ্রেশন জিনিসটা কি বা কেন করতে হয়, দেখা গেল আপনি কোনো ক্লায়েন্টের কাজ পেয়েছেন বা কোনো ক্লায়েন্ট আগে এক্সেল ইউজ করতো অথবা সে অন্য কোনো সফটওয়্যারে কাজ করত, এখন চাচ্ছে সে কুইক বুকসে মুভ করবে। তো আগে সে যে কাজ করেছে তার কাজের ডেটাগুলো কি আপনাকে সফটওয়্যারে নিয়ে আসতে হবে। নিয়ে আসবেন যখন, সে আপনাকে কি করবে, ট্রায়াল ব্যালেন্সের রিপোর্ট প্রোভাইড করবে। সে হচ্ছে আপনাকে ট্রায়াল ব্যালেন্স প্রোভাইড করবে, হ্যাঁ। এবং ট্রায়াল ব্যালেন্সের মধ্যে যে যে ডকুমেন্ট ডেটাগুলো আছে সবগুলো আপনাকে নিয়ে আসতে হবে। এখানে কোনো কিছু নেই, আচ্ছা এই যে এখন অ্যামাউন্ট এসেছে। এটা হচ্ছে একটা কোম্পানি, সে যখন আগে এক্সেলে কাজ করতে পারে, ক্লায়েন্ট জেরো সফটওয়্যার ইউজ করতে পারে, অন্য যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারে, তো সে এখন চাচ্ছে কুইক বুকসে মুভ করবে। তো এর আগে সে যত অ্যাক্টিভিটি করেছে তার ফাইন্যান্সিয়াল ডেটা কি তার নতুন কুইক বুক সফটওয়্যারে নিয়ে আসতে হবে। তো এই যে নতুন সফটওয়্যারে নিয়ে আসে, এটা হচ্ছে ডেটা মাইগ্রেশনের কাজ। এখন এই ডেটা মাইগ্রেশন করার জন্য সে আপনাকে একটা ট্রায়াল ব্যালেন্সের রিপোর্ট প্রোভাইড করবে, এখানে সবকিছু আছে। এখান থেকে দেখে আপনাকে ডেবিট ক্রেডিট গুলো এন্ট্রি করতে হবে। অবশ্যই ডেবিট ক্রেডিটটা আপনাকে এই যে দুইটা সমান হতে হবে, ভুল করা যাবে না। এখন যখন ডেবিট ক্রেডিট গুলো এন্ট্রি করবেন, প্রশ্ন হচ্ছে আমরা এটা কিভাবে করব। আমরা যখন জেরো সফটওয়্যারে করব, জেরো সফটওয়্যারে হচ্ছে কনভার্সন ব্যালেন্স নামে একটা মেনু আছে, সেটা ইউজ করে আমরা এই কাজটা করতে পারি ডাটা মাইগ্রেশনের। কিন্তু কুইকবুক সফটওয়্যারে এই ধরনের কোনো মেনু নেই। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে করব এই ডেটাটা। প্রথমে এখানে যে হেডগুলো আছে, যখন আমি একটা নতুন সফটওয়্যারে সাবস্ক্রিপশন নিব তখন কি আমার এই সবগুলো হেড থাকবে? প্রথম কাজ, আমার এখানে কি কি ব্যাংক অ্যাকাউন্ট আছে, কি কি হেড আছে, প্রত্যেকটা নামে নামে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন আমি চার্ট অফ অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করব, যেহেতু আমার কোনো ফিচার্স বা মেনু নেই। আমাদের ফিক্সড অ্যাসেটের কোনো ফিচার্স বা মেনু ছিল, কিন্তু আমরা ফিক্সড অ্যাসেট করেছি না, কিভাবে করেছি, জার্নাল এন্ট্রি করে করেছি। এখানেও আমাদের কি করতে হবে, জার্নাল এন্ট্রি করে করতে হবে। এখন আমি যদি, হ্যাঁ জার্নাল ইম্পোর্ট করা যায় বলেছিলাম না, হ্যাঁ চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করা যায়, জার্নালও ইম্পোর্ট করা যায়। ইম্পোর্ট করার পর আপনি এখানে এসে হেডগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে হচ্ছে ব্যালেন্স দিতে হবে। আচ্ছা এখানে যখন আমি চলে আসি, এখানে যদি আমি ড্রপ ডাউনে সিলেক্ট করি, এই হেডগুলো যে দেখতে পাচ্ছি এগুলো কোথা থেকে এসেছে, চার্ট অফ অ্যাকাউন্ট থেকে এসেছে। তো ক্লায়েন্ট যদি আমাকে ডাটা মাইগ্রেশনের কাজ করতে দেয়, এই হেডগুলো যদি আমার চার্ট অফ অ্যাকাউন্টে না থাকে, আমি কি জার্নাল এন্ট্রি করতে পারবো? পারবো না। তো প্রথম কাজ হচ্ছে আমাকে চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। জাস্ট আমি অ্যাড করব, হ্যাঁ। অ্যাড করার পর আমাকে কোনো ব্যালেন্স দেওয়ার প্রয়োজন নেই। ব্যালেন্সটা আমি কোথা থেকে এসে দিব, এই যে জার্নালে আমি প্রত্যেকটা হেড সিলেক্ট করব। সিলেক্ট করে ডেবিট ক্রেডিটের যে ব্যালেন্স গুলো আছে সবগুলো আমি দিয়ে সেভ করে দিব। সবগুলো কি সেম ডেটে ওপেনিং ব্যালেন্স হিসেবে অ্যাড হবে, এবং পরবর্তীতে আমি ডে বাই ডে যে অ্যাক্টিভিটি করব, অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে ডেট গুলো আসবে। আমরা যখন ওই যে আমরা যখন ইনভেন্টরিতে অ্যাড করেছি সবগুলোকে ওপেনিং হিসেবে অ্যাড হয়েছে না, তো এখানে যখন আমরা কোনো ডেটা কনভার্সন করে নিয়ে আসবো, ডেটা মাইগ্রেশনের কাজ করব, সবগুলো কি সেম ডেটে কিন্তু অ্যাড হবে। সবগুলো কি একই ডেটে ওপেনিং ব্যালেন্স হিসেবে অ্যাড হবে। এরপর আমরা যখন ডে বাই ডে অ্যাক্টিভিটি করব সেই অনুযায়ী আসবে। তো ডাটা মাইগ্রেশনের জন্য আমি আপনাদেরকে একটা এরকম ডেটা প্রোভাইড করব। আপনাদের কাজ হচ্ছে কি প্রত্যেকটা হেড অ্যাড করবেন। আমি বলে রাখি, এখানে বলে রাখি একটা ডেট থাকবে, হ্যাঁ আমাদের এখানে একটা ডেট থাকবে, সবগুলো কি সেম ডেটে হবে, সেম ডেটে হবে এবং সবগুলো ওপেনিং হিসেবে অ্যাড হবে। আপনার নতুন করে একটা সফটওয়্যারে সাবস্ক্রিপশন নেবেন, কারণ ডাটা মাইগ্রেশনের যখন আমরা কাজ পাই আমরা কিন্তু কখনো কোনো রানিং কোম্পানিতে করি না। ক্লায়েন্ট ওই যে নতুন করে সাবস্ক্রিপশন নিবে তখন করি, ফ্রেশ একটা কোম্পানিতে করি। নতুন করে ফ্রেশ একটা কোম্পানি ক্রিয়েট করবেন, করার পর সেই ফ্রেশ কোম্পানিতে আপনারা ডাটা মাইগ্রেশনের কাজ করবেন, ঠিক আছে। কারণ রিয়েল লাইফে আপনাকে ডাটা মাইগ্রেশনের কাজ তখনই করতে দিবে যখন সে কোনো নতুন সফটওয়্যার সাবস্ক্রিপশন নিয়েছে। প্রথমবারে ডাটা মাইগ্রেশনের কাজ করবে, এরপরে ডে টু ডে বুককিপিং এর অ্যাক্টিভিটি বা কাজগুলো কন্টিনিউ চলতে থাকবে। এবং এই ট্রায়াল ব্যালেন্সের কি সবগুলো সেম ডেটে অ্যাড হবে। সো একটা ডেট থাকবে, জার্নালের কি ট্রায়াল ব্যালেন্সের যে ডেটটা থাকে সেটা কি হবে, জার্নালের ডেট হবে। ডেবিট ক্রেডিট বসাতে হবে, অবশ্যই ডেবিট ক্রেডিট সমান হতে হবে। এটাই হচ্ছে ডাটা মাইগ্রেশনের কাজ। তো ডাটা ব্যাকআপ আর ডাটা মাইগ্রেশনটা কি বুঝেছেন? আচ্ছা
এবার আমি দেখাবো হচ্ছে মাল্টি কারেন্সি ইনভয়েস। আমরা হচ্ছে ইনভয়েস করা দেখেছি, মাল্টি কারেন্সি ইনভয়েসটা আমরা কখন করব? দেখা যায় সুপার কেয়ার ফার্মেসি বিজনেস করছে, এখন তার বিজনেসটা আরো বড় হয়েছে, সে হচ্ছে ইউকের বাহিরে, ইউএসএ তে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে প্রোডাক্ট সেল করে। সো বিভিন্ন কারেন্সিতে তার ট্রানজাকশন হবে। তো যখন কোনো ক্লায়েন্ট নিজ দেশের বাহিরে অন্য কোনো দেশে বিজনেস করবে, তখন আমাদের কি মাল্টি কারেন্সি অন করার প্রয়োজন হবে। এর জন্য প্রথমে আমরা সেটিং এ চলে যাব, আমি গিয়ার আইকনে ক্লিক করব, করার পর অ্যাকাউন্ট এন্ড সেটিংস এ চলে যাব। আসার পর এখানে আমি অ্যাডভান্স মেনুতে চলে আসব। অ্যাডভান্স মেনুতে আসার পর আমি এখানে প্রথম দিকে আপনাদের বলেছিলাম যে মাল্টি কারেন্সি অন করার জন্য না, মনে আছে? তো এখন এটা আমি অন করব। এটা অন করলে কি হতো, আমি তো এডিট করে অফ করতে পারতাম, বাট অ্যান্সার হচ্ছে আমরা যখন কোনো সফটওয়্যারে মাল্টি কারেন্সি অন করব, এটা আজীবন থাকবে, আমরা এটা অফ করতে পারবো না। যদি এটা আমাদের অফ করে দিতেই হবে, আবার কি করতে হবে, নতুন করে ফ্রেশ করে সফটওয়্যার সাবস্ক্রিপশন নিতে হবে, ডাটা মাইগ্রেশন করে নিয়ে আসতে হবে। তো একবার আমরা মাল্টি কারেন্সি অন করলে সেটা আর অফ করা যাবে না। তো ফার্স্ট এটা আমি অন করব। অন করার পর এখানে আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশন বলে দিয়েছে, এগুলো আপনারা স্টাডি করে নেবেন। এই যে বলছে ইউ কান্ট টার্ন ইট অফ। সো আমি সবগুলো এগ্রি করলাম। আই আন্ডারস্ট্যান্ড, আই কান্ট আনডু মাল্টি কারেন্সি, সিলেক্ট এন্ড সেভ। আচ্ছা, এটা অন হতে একটু টাইম লাগবে, রিলোড হোক। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আমরা সেটিং এ এসে অ্যাডভান্স মেনুতে গিয়ে মাল্টি কারেন্সি অন করে নিব, আর এটা কখনোই অফ করা যায় না। অন করলাম। অন করার পর আমরা এখানে ম্যানেজ কারেন্সি লেখা আসছে, এখানে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে ইউএসডি দেওয়া আছে, ইউরো দেওয়া আছে। আমরা যদি আরো কারেন্সি অ্যাড করতে চাই, আমি কিভাবে অ্যাড করব? হতে পারে না এখানে কিন্তু কানাডিয়ান ডলার দেওয়া নেই, অস্ট্রেলিয়ার দেওয়া নেই, আমি সেখানে হচ্ছে বিজনেস করব, প্রোডাক্ট সেল করব, তো আমার কি সেই ডলারগুলো অ্যাড করতে হবে, কারেন্সি অ্যাড করতে হবে। আমি কিভাবে অ্যাড করব? এই যে অ্যাড কারেন্সি লেখা দেখছি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি কোন দেশের কারেন্সি গুলো অ্যাড করতে চাচ্ছি আমি এখান থেকে অ্যাড করতে পারবো। আমি অস্ট্রেলিয়ান ডলার অ্যাড করলাম। আমাদের হোম কারেন্সি কি? পাউন্ড। হ্যাঁ, এখানে ডলার দেখাচ্ছে, এই পাউন্ড আসার কথা। আচ্ছা, এরপরে আমি যেমন কানাডিয়ান ডলার অ্যাড করব, অ্যাড। আচ্ছা, আমি কুয়েতি ডলার অ্যাড করি, এটার হচ্ছে রেট পাউন্ডের চাইতে বেশি হবে। হ্যাঁ, কুয়েতি দিনার, সেটা আমি অ্যাড করব। এই যে আমি 1 পাউন্ডে হচ্ছে ডলারের রেট দেওয়া আছে, এবং এই যে কুয়েতি দিনার দেওয়া আছে, তাহলে এই যে কুয়েতের হচ্ছে কারেন্সিটা রেট বেশি এবং বাকিগুলো হচ্ছে কম। আচ্ছা, এখানে ইউএসডি লেখা আছে না, এখানে কিন্তু পাউন্ড আসতো। হ্যাঁ, সফটওয়্যার সামহাও আসেনি। এই যে এখানে কত পাউন্ড পাবো, উপরে লেখাটা হচ্ছে পাউন্ড, পাউন্ড আসতো, এটা আসেনি, এর জন্য আপনাদের কনফিউশন হতে পারে, এটা পাউন্ড। হ্যাঁ, আমার 1 পাউন্ডে এই যে $1 হচ্ছে কত পাউন্ড হয়, 0.80, তার মানে 1 পাউন্ডের নিচে, তার মানে কি পাউন্ডের রেট বেশি, ইউএসডি রেট কম। আমার 1 পাউন্ডে কত কানাডিয়ান ডলার, 0.56, মানে এটাও পাউন্ডের নিচে। কোনটা রেট বেশি? ডিনারের রেট বেশি। হ্যাঁ, আমি তাহলে আমি সবগুলো অ্যাড করলাম। অ্যাড করার পর এই যে কারেন্সির যে রেটটা, এটা কি সেম থাকে নাকি উঠানামা করে? এটা কিন্তু উঠানামা করে, সেম থাকে না। সো এখানে যখন আমরা কাজ করব, এই যে আমি যেই টাইমে করেছি সেই টাইম অনুযায়ী এসেছে, আপনারা যখন করবেন দেখবেন আপনাদের রেটটা হচ্ছে ডিফারেন্ট আসবে। আর এটা হচ্ছে কি ক্লাউড বেসড সফটওয়্যার, সো রেট যখন চেঞ্জ হবে এটা কি অটোমেটিক এটা আপডেট হবে। এখন আমরা যখন রিয়েল লাইফে কাজ করব, আমরা হচ্ছে যাদের সাথে কাজ করছি, বিজনেস করছি, আমরা একটা কন্ট্রাক্টে আসতে পারি, এটা হচ্ছে 1:1 বলে। তো 1:1 হলে কি হবে, আমরা একটা রেট ফিক্স করে নিব, ফিক্স করব, রেট বাড়ুক বা কমুক, আমরা সবসময় ওই ফিক্স রেটের মধ্যেই আমরা বিজনেস করব, লেনদেন করব, ট্রানজাকশন। এর জন্য আমরা কি করতে পারি, এডিট এক্সচেঞ্জ কারেন্সি, এখানে হচ্ছে এই ডেট পর্যন্ত দেখাচ্ছে, এই ডেটে এই রেট আছে,
তো ইওর রেট দিয়ে আমরা এটা ফিক্স করে দিতে পারি যে সবসময় হচ্ছে আমরা এই রেটে ট্রানজাকশন করব, রেট বাড়ুক বা কমুক আমরা সবসময় এই রেটটাই রাখবো। এটা আমি সেভ করে দিলাম। এইভাবে হচ্ছে আমরা সেভ করে দিলাম। এখন আমি যদি ইনভয়েসে যাই, এটা গেল একটা স্টেপ। তো কিভাবে মাল্টি কারেন্সি অন করতে হয়, কোন কোন কারেন্সিতে বিজনেস করতে হয়, এটা ক্লিয়ার সবার? এরপর আমি যদি ইনভয়েসে আসি, দেখেন এখানে জিবিপি লেখা আছে। আপনারা, আমি যখন ফার্স্টে এখানে আসতাম, আমি শুধু এখানে কি শুধু কাস্টমারের নাম ছিল, কিন্তু কারেন্সি কিন্তু ছিল না। এখন কারেন্সি চলে এসেছে। দেখা গেল অ্যাডাম হচ্ছে আমার কাছ থেকে আমার ইউকে তেও প্রোডাক্ট নিচ্ছে, তাহলে ইউকের কারেন্সি কি? জিবিপি। সে যদি আমার কাছ থেকে অস্ট্রেলিয়াতে প্রোডাক্ট নেয়, তাহলে এই অ্যাডামকে আমাকে আবার কাস্টমারে অ্যাড করতে হবে, এবং তাকে কোন কারেন্সিতে করছি, ইউএসএ, অস্ট্রেলিয়াতে করছি না কানাডাতে করছি, প্রত্যেকটা আলাদা আলাদা কারেন্সিতে অ্যাড করতে হবে। অ্যাডাম যদি আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় এবং 7টা কান্ট্রিতে প্রোডাক্ট নেয়, তাকে 7টা কারেন্সি দিয়ে অ্যাড করতে হবে। আমি এই সেন্টারটাকে একটু ডুপ্লিকেট করি। আমি করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করে আমি নিউ কাস্টমার অ্যাড করব। এই কারেন্সির মেনু কলামটা কিন্তু ফার্স্টে ছিল না, যখন আমরা মাল্টি কারেন্সি অন করেছি এটা চলে এসেছে। তো অ্যাডামের সাথে আমার কাছ থেকে অস্ট্রেলিয়াতেও প্রোডাক্ট নিবে, তো আবার অ্যাড করতে হবে। আচ্ছা, যদিও এটা নেওয়ার কথা, বাট সামহাউ বলে কি একই কাস্টমার সেম নামে দুইবার হয়েছে, যেহেতু আলাদা কারেন্সিতে অ্যাড করছি নেয়, বাট সফটওয়্যার যদি প্রবলেম করে না নেয়, তখন 1 2 এভাবে হচ্ছে একটা চিহ্ন দিয়ে নেবেন। যেমন এটা আমি সেভ দিই। দেখেন আমি অ্যাডামকে অস্ট্রেলিয়ান কারেন্সিতে অ্যাড করেছি। অ্যাডাম আমার কাছ থেকে কানাডাতেও প্রোডাক্ট নেয়, তখন আবার কি করতে হবে? কানাডিয়ান ডলারে অ্যাড করতে হবে। দেখি সেভ নেয় কিনা। নিয়েছে, বাট মাঝে মধ্যে যখন আপনারা করবেন বলবে এই নামে অলরেডি একজন আছে, নেয় না, তখন আপনি একটা চিহ্ন দিয়ে নেবেন। হ্যাঁ, 1 2 বা এরকম একটা চিহ্ন দিয়ে নেবেন। তো এখন আমরা দেখলাম যে একই কাস্টমার যদি আমার 7টা কান্ট্রিতে প্রোডাক্ট নেয়, সে কোন কোন কান্ট্রিতে নিচ্ছে সেই কারেন্সিতে আমাকে কি করতে হবে? অ্যাড করতে হবে। এখন আমি অ্যাডামের জন্য একটা ইনভয়েস করব। এই যে এখন রেটটা দেখাচ্ছে, হ্যাঁ, এই রেটটা আমি যদি চেঞ্জ করে আমি একটা ফিক্সড রেটও এখান থেকে দিতে পারি, অথবা এই সেম রেটটাই রাখতে পারি। এখানে ইনভয়েস ডেট দিয়ে দিব। এখানে আমি প্রোডাক্ট সিলেক্ট করব। কোয়ান্টিটি অ্যাড করে দিব। এরপর যদি চলে আসি, এখানে টোটাল দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে অ্যাডাম যখন কানাডা থেকে আমাকে পে করবে, সে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পে করবে কি? এই যে ক্যাডের যে অ্যামাউন্টটা পে করবে, এবং আমি যখন পাবো, আমি কোন অ্যামাউন্টটা পাবো? জিবিপিতে পাবো। ঠিক আছে, ট্রানজাকশনটা কি ব্যাংকের মাধ্যমে হবে। তো অ্যাডাম যখন কানাডা থেকে আমাকে পেমেন্ট করবে, সে হচ্ছে ক্যাডে পেমেন্ট করবে, বাট আমি যখন রিসিভ করব, আমি হচ্ছে জিবিপিতে রিসিভ করব। এখন এটা আমি কি করব? 7 ক্লোজ করে দিব। এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? আমি আরো কিছু দেখাবো, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এই যে ডেপ্টরস, হ্যাঁ, আমার এখানে
অ্যাকাউন্টস রিসিভেবল যেগুলো দেখাচ্ছে সেটা দেখাচ্ছে, এবং ক্যাডে যেটা আছে সেটা আলাদা করে দেখাচ্ছে। আমি যদি ক্যাডে করি, দেন অস্ট্রেলিয়ান ডলারে করি, কুয়েতি দিনারে করি, সবগুলো কি ডেপ্টরস এর মধ্যেও দেখাবে, আবার আলাদা আলাদা করেও কারেন্সি দিয়ে দেখাবে। এই যে ক্যাডে দেখাচ্ছে। এখন আমি ইনভয়েসে চলে যাই। এখন আমি পেমেন্ট রিসিভ করব। ডেট সিলেক্ট করতে হবে, পেমেন্ট মেথড সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়েছি, কোন ব্যাংকে পেয়েছি, ওয়েলস ফার্গো সিলেক্ট করলাম, ওয়েলস ফার্গোতে। এখন হচ্ছে 7 ক্লোজ দিয়ে দিব, 7 ক্লোজ দিলাম। হ্যাঁ, দেওয়ার পর এখন আমি আবার একটু রিপোর্টে চলে যাই। এটা এখন 0 হয়ে গিয়েছে না, কারণ সে আমাকে টাকাটা দিয়ে দিয়েছে, আমি ব্যাংকে রিসিভ করেছি। এখন আমরা আরেকটা রেট ফিক্স করে রেখেছিলাম, মনে আছে, যে আমার রেট বাড়ুক বা কমুক, আমি সবসময় এই যে 1:1 এই ফিক্সড রেটে ট্রানজাকশন করব। তো যখন আমরা এইভাবে করি তখন হচ্ছে এক্সচেঞ্জ গেইন অর লসের একটা ব্যাপার আসে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি রেট বাড়লে আমরা গেইন করি। হ্যাঁ, যে রেট আমি ফিক্স করেছি এর চাইতে যদি কমে যায়, বাট আমি তো ওই রেটেই আছি বেশি, তাহলে কি আমার গেইন হলো? বা দেখা গেলো আমি যে রেট ফিক্স করেছি সেটা কমে গেল, নর্মাল রেট বেড়েছে, তখন আমার কি হলো? লস হলো। এটা আমরা যে লাভ ক্ষতির মধ্যে বলতে পারি না, আমরা যেমন ডিসপোজ করেছি লস আর গেইনের একটা ব্যাপার আসে, এখানেও ঠিক তেমন, এটা আমরা প্রফিট অ্যান্ড লস রিপোর্টে দেখতে পারবো। এবং এক্সচেঞ্জ গেইন আর লসের জন্য আমাকে আলাদা করে হেড ক্রিয়েট করতে হবে না। আমি যখন অ্যাক্টিভিটি করব, আমার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে সফটওয়্যার ক্রিয়েট করবে, আমি হেড অটোমেটিক দেখতে পারবো। যেমন আমি ফার্স্টে একটু চলে যাই, ব্যাক টু রিপোর্ট লিস্ট। এই যে এক্সচেঞ্জ গেইন অর লস, এটা কিন্তু ছিল না। এটা কেন এসেছে? যখন আমরা মাল্টিকারেন্সি অন করেছি, অন করার সাথে সাথে কিন্তু এটা প্রফিট অ্যান্ড লস রিপোর্টে চলে এসেছে। আমি আরেকটা করব, ইনভয়েস করি আরেকটা। যেমন আমি এখানে সিলেক্ট করলাম হচ্ছে এখানে যে রেটটা আছে, এই রেটটা আমি সেম রেটেও রাখতে পারি, আবার হচ্ছে এখান থেকে দিতে পারি। এখন বলছে আমি কি এই যে চেঞ্জ করলাম, এটা কি এই ট্রানজাকশনের জন্য করতে চাচ্ছি, নাকি আমি অস্ট্রেলিয়ান হচ্ছে কারেন্সিতে যত ট্রানজাকশন করব মানে একটা ফিক্স করে রাখতে চাচ্ছি এই ডেট পর্যন্ত। তো আমি শুধু অনলি এই ট্রানজাকশনটার জন্যই করব, ফিক্স করে রাখতে চাচ্ছি না। আর আমাদের যদি রেট ফিক্স করে রাখতে হয়, এই যে ইউর রেটে ক্লিক করে রেটটা দিতে হবে, এটা তো সবাই দেখেছেন কিভাবে করতে হয়, রেট ফিক্স করতে হয়। এখন আমি এখান থেকে ইনভয়েস ডেট দিব, 17 দিয়ে দিলাম। অ্যাডাম যখন অস্ট্রেলিয়া থেকে পেমেন্ট করবে, সে ব্যাংকের থ্রুতে এই অ্যামাউন্টটা পেমেন্ট করবে, এবং সুপার কেয়ার ফার্মেসি যখন রিসিভ করবে, সে রিসিভ করবে তার হোম কারেন্সিতে। এখন এটা আমি 7 ক্লোজ করে দিচ্ছি। এখন আমি পেমেন্টটা রিসিভ করিনি, আমি হচ্ছে রিসিভ পেমেন্ট করবো এখন। এবং আমি যদি ব্যাক টু রিপোর্ট লিস্টে গিয়ে প্রফিট ব্যালেন্স শিটে যাই, এই যে ইউডিতে চলে এসেছে। এটা এখন অ্যাকাউন্টস রিসিভেবল আছে, যখন রিসিভ করব তখন আর এখানে থাকবে না। এভাবে হচ্ছে আমরা বিভিন্ন কারেন্সিতে যেগুলো করব সবগুলোর ইম্প্যাক্ট আমরা রিপোর্টে দেখতে পারবো।
এখন আমি রিপোর্টে চলে যাই, আবার আমরা প্রফিট অ্যান্ড লস রিপোর্টে যাব। আচ্ছা, এটা আমরা একটু ব্যাকে যাই। এই যে কোন কোন হেড থেকে এসেছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা মাইনাসে আছে, একটা হচ্ছে প্লাসে আছে, একটা হচ্ছে লস হয়েছে আর একটা হচ্ছে গেইন হয়েছে। এইভাবে আমরা দেখতে পারবো A to Z। তো এই হচ্ছে মাল্টি কারেন্সি ইনভয়েস। আমি ভিডিওতে যেই যে স্টেপগুলোর মাধ্যমে করলাম আপনারা হচ্ছে সেম প্রসেসে করবেন, বা আমি একটা ডেটা যদি দিয়ে দিই সেই ডেটা অনুযায়ী করবেন। সো মাল্টি কারেন্সি ক্লিয়ার সবার? মাল্টি কারেন্সি ইনভয়েস কিভাবে করতে হয়? প্রাইসটা ফিক্স করলে মানে গেইন আর লস দেখাবে, ফিক্স না করে তাহলে হ্যাঁ, আপনি কারেন্টটাতে করছেন, বাট আপনি যখন ফিক্স করবেন তখন কিন্তু গেইন আর লসের একটা ব্যাপার চলে আসবে। রিয়েল লাইফে যখন হয় তখন হচ্ছে 1:1 একটা কন্ট্রাক্ট হয়ে থাকে, একটা রেট ফিক্স করে নেয়। সো সেই ফিক্সড রেটের মধ্যে তারা ট্রানজাকশন গুলো করে থাকে। ম্যাম আরেকটা প্রশ্ন, জি বলেন। নতুন করে যে কোম্পানি খুলে নিতে বললেন এটা মাইগ্রেশনের জন্য, তখন কি আপনার ওই সেটিংস প্লাস সেটিং গুলো তো করা লাগবে, কিন্তু এই বেসিক কিছু সেটিং করে নেবেন। আর ওই যে ইনফরমেশন আবার নিতে হবে, যেমন চার্ট অফ অ্যাকাউন্টের আবার আপনি তো ইনফরমেশন সেটিং গুলো করে নেবেন। ইনফরমেশন আমি জাস্ট আপনাকে যে ট্রায়াল ব্যালেন্স দিয়েছি সেগুলোই করবেন, বাকিগুলো তো অ্যাড করবেন না। না, বাকিগুলো তো অ্যাড করার প্রয়োজন পড়বে না, আপনার ট্রায়াল ব্যালেন্সের মধ্যেই তো সব আছে। আচ্ছা, আমি ফাইনাল প্রজেক্টটা একটু ডিসকাস করি। এবং আমি আপনাদেরকে একটা ভিডিও দিব, ঠিক আছে? অ্যাকাউন্টেন্ট ভার্সন কিভাবে ওপেন করতে হয় আমি ছোট একটা রেকর্ডেড ভিডিও দিব, সেটা দেখে এবং লিংক প্রোভাইড করব। ভিডিও ডেসক্রিপশনেও দেখবেন লিংক দেওয়া আছে। হ্যাঁ, যে ভিডিওটা দিব ইউটিউবে লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, লিংক থেকে আপনারা ক্লিক করে ওপেন করতে পারেন, বা আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিব। সো সবাই অ্যাকাউন্টেন্ট ভার্সনটা ওপেন করে ফেলবেন, কজ আমাদের এক্সাম দিতে হলে অ্যাকাউন্টেন্ট ভার্সন প্রয়োজন হবে। কুইকবুকসের সর্বোচ্চ রোল হচ্ছে অ্যাকাউন্টেন্ট রোল। সো অ্যাকাউন্টেন্ট ভার্সন আপনাকে আলাদা করে ওপেন করতে হবে, এটা হচ্ছে লাইফ টাইম ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। এখন চলে আসি ফাইনাল প্রজেক্টে। এটা হচ্ছে আপনাদের কোশ্চেন, টোটাল 60 মার্কসে এক্সাম হবে। ফার্স্টে আপনাদের কোম্পানি সেট আপ করতে হবে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, আমি যখন সুপার কেয়ার ফার্মেসির করেছি সেখানে অনেক ডেটা ছিল, এখানে কিছু কিছু ইনফরমেশন নেই, কম আছে। আপনাকে যতটুকু ইনফরমেশন দেওয়া হয়েছে আপনি সেই তার ভিত্তিতে করবেন। যে ইনফরমেশন আপনাকে অ্যাড করতে বলা হয়নি আপনি সেটা করবেন না। কোম্পানি সেটআপে 5 মার্কস, এখানে চার্ট অফ অ্যাকাউন্ট আছে, ম্যাটেরিয়ালস দেওয়া আছে সেখানে 5, দেন ট্যাক্স সেটআপ করতে হবে 15 10 0, এটাতে হচ্ছে 10 মার্কস। দেন ক্রিয়েট কাস্টমার ইনভয়েস, সো ইনভয়েসের কিছু ডকুমেন্ট আছে সে অনুযায়ী অ্যাক্টিভিটি করবেন। ব্যাংক এবং ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন করতে হবে 10 মার্কস। পেপাল রিকনসিলিয়েশন 5। রিপোর্ট জেনারেট, রিপোর্টটা আপনারা সবার লাস্টে করবেন, সব অ্যাক্টিভিটি করার পর রিপোর্টসে গিয়ে ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই তিনটা রিপোর্ট ডাউনলোড করে অ্যাড করে দিবেন। পেরোল জার্নাল করতে হবে ইউএস এর, আর সার্টিফিকেট অ্যাড করতে হবে, সার্টিফিকেটে হচ্ছে 10 মার্কস। হ্যাঁ, এবং ফোল্ডার, কোম্পানি সেটআপ নামে একটা ফোল্ডার হবে, চার্ট অফ অ্যাকাউন্ট নামে একটা ফোল্ডার হবে, অ্যাড কাস্টমার, প্রোডাক্ট এন্ড সার্ভিস, ট্যাক্স সেটআপ নামে একটা ফোল্ডার হবে, ক্রিয়েট কাস্টমার স্টেটমেন্ট নামে ফোল্ডার হবে, ব্যাংক ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন নামে একটা ফোল্ডার হবে। মানে প্রত্যেকটা ফোল্ডার কি এখানে কোশ্চেনে যেই নামে নামে আছে সেই নামে নামে ফোল্ডার অ্যাড করতে হবে। এখন এটা হচ্ছে আপনাদের লোগো, এই যে ব্যাংক স্টেটমেন্ট আছে, প্রোডাক্ট এন্ড সার্ভিস দেওয়া আছে, প্রত্যেকটা ডকুমেন্ট ম্যাটেরিয়ালস এখানে দেওয়া আছে, কাস্টমার লিস্ট দেওয়া আছে, যেমন ইনভয়েস, এই যে এখানে হচ্ছে জেনারেল লেজার আর চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে, এগুলো অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট পিডিএফ ফাইল দেওয়া আছে, এখানে যেই নাম্বার দেওয়া আছে, যে নাম দেওয়া আছে, টাইপ দেওয়া আছে, এগুলো দেখে দেখে আপনাকে অ্যাড করতে হবে। এখন এই যে পিডিএফ থেকে কিন্তু কপি হবে না। হ্যাঁ, এখন আমি আপনার ক্লায়েন্ট, আমি আপনাকে কাজ দিয়েছি, আপনি আমাকে কাজ করে দিবেন। তো আপনি কিভাবে করে দিচ্ছেন সেটা কিন্তু আমার দেখার বিষয় না।
এখন এটা আপনি কাজ করতে পারেন পিডিএফ টু এক্সেল এ কনভার্ট। এক্সেল এ কনভার্ট করলে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনি ব্রাউজারে সার্চ করবেন, পিডিএফ টু এক্সেল এ কনভার্ট করবেন, কনভার্ট করে সেখান থেকে কপি করে করে কাজ করতে পারবেন। সো এটা করতে একটু সময় লাগবে। এখানে কিন্তু অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে, আর ক্লায়েন্ট যে নাম্বার দিয়েছে সেই নাম্বারে অ্যাড করতে হবে। দেখেন এখানে কিন্তু নামের সাথে নাম্বার দেওয়া আছে। একবার কোড দিয়েছে, নেম দিয়েছে, সেখানেও কি করেছে, কোড দিয়েছে। হ্যাঁ, ক্লায়েন্ট যেভাবে দিয়েছে সেভাবেই আপনাকে করতে হবে। আমি একটা ডেডলাইন দিব, এর মধ্যে করে সাবমিট করে দিতে হবে। আর এগুলো না করলে কোডেক্স ট্রাস্টের সার্টিফিকেট পাবেন না, ফাইনাল প্রজেক্ট জমা দিতে হবে। জি, এইটা তো আমি কুইক বুকস এর কথা বলেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনার 3টা সার্টিফিকেট পাবেন, একটা হচ্ছে কুইক বুকস থেকে, একটা জেরো থেকে, আর একটা হচ্ছে কোডেক্স ট্রাস্ট থেকে। সো আপনি যে সফটওয়্যারটা শিখলেন এটার উপর আপনাকে এক্সাম দিতে হবে না, ফুল একটা এক্সাম দিতে হবে, দেন জেরোর উপর এক্সাম দিতে হবে, এরপর 2টা এক্সাম দিলে সব অ্যাসাইনমেন্ট সাবমিট করলে পরে কোডেক্স ট্রাস্ট থেকে সার্টিফিকেট পাবেন। সেই যে ক্রেডিট, ব্লুবেল, ব্যানার ব্যাংক, আচ্ছা এগুলো যখন আপনারা কনভার্ট করবেন, পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করবেন, দেখবেন কি কিছু কিছু ট্রানজাকশন আসে না। হ্যাঁ, অনেক ট্রানজাকশন তো কিছু কিছু আসে না, না আসলে সেগুলো হচ্ছে ম্যানুয়ালি নিয়ে আসতে হবে। এই যে একজন করছিল তার সব আসে, বাট এই ট্রানজাকশন গুলো আসে না, এগুলো হচ্ছে ম্যানুয়ালি নিয়ে আসতে হবে, যে ট্রানজাকশন গুলো না আসে। সো 1-2 জনের প্রবলেম হয়, সবার হয় না। যাদের যাদের হয় দেখবেন 1টা 2টা আসে না বা অর্ধেকই আসেনি, এগুলো আপনাকে ম্যানুয়ালি নিয়ে আসতে হবে। এখন ম্যানুয়ালি আপনি একটা একটা করে কপি করে আসবেন নাকি এটাকে স্প্লাইট করে নিয়ে আসবেন, কিভাবে নিয়ে আসবেন সেটা আপনার ব্যাপার। আমি ক্লায়েন্ট কাজ দিয়েছি, আমাকে কাজ করে দিতে হবে, ফিক্সড টাইমের মধ্যে করে দিতে হবে। কোনটা কোনটা আসলে এটা বুঝবো কিভাবে? আপনি স্টেটমেন্ট দেখবেন, চেক করবেন যে অ্যামাউন্টের ডিফারেন্স দেখবেন, দেন চেক করবেন কোনটা কোনটা আসেনি। বিগিনিং বা এন্ডিং ব্যালেন্স তুমি জানো। সেটা তো টোটাল তারপর দেখা আপনার হবে, কিন্তু ফিগারগুলো ফিগার আপনি খুঁজে বের করবেন। কাউন্ট করে তো বুঝতে হবে কয়টা আসছে কয়টা আসছে। স্টেটমেন্টে দেখবেন কয়টা আছে, আবার যখন আচ্ছা, এরপর চলে আসি এই যে সাইলেন্ট প্লিজ, এই যে 2টা কোশ্চেন দিয়েছি, এই 2টা নেক্সট ক্লাসের মধ্যে সবাই ভালো করে স্টাডি করবেন, এই 2টা পড়ে আসবেন, ঠিক আছে? এই যে এক্সামের জন্য এই যে এখানে দেওয়া আছে কুইক বুকস অ্যাডভান্স আর প্রো অ্যাডভাইজারের জন্য। আপনাদের কুইক বুকস থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য এই 2টা সাজেশন দিচ্ছি, সবাই ভালো করে এই 2টা স্টাডি করবেন, নাহলে কিন্তু সার্টিফাইড হতে পারবেন না, ঠিক আছে? 7 দিন টাইম দিব, 7 দিনের মধ্যে করে দিবেন। তো ক্লাস একটা অন টাইমের মধ্যে না করলে তো এই যে মাঝখানে আপনাদের ফাইবারের ক্লাস হবে না, এর মধ্যে করে দিবেন। আর একটু স্টাডি বুঝবেন, কিছুটা একটু মুখস্থ করবেন, আপনি যেভাবে কমপ্লিট করতে পারেন। ম্যাম 7 দিন কম হয়ে যাবে, একটু বাড়াই দিন। এটার জন্য নতুন করে একটা কোম্পানি ক্রিয়েট করতে হবে ফাইনাল প্রজেক্টের জন্য, আলাদা করে একটা ফ্রেশ কোম্পানিতে করবেন। আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তোমার সব সেটিংস তো লাগতেছে, তোমার সাথে সব দিয়ে দিচ্ছে। মোহাম্মদ রাশিদুল ইসলাম অ্যাবসেন্ট, রেজাউল করিম প্রেজেন্ট, শাহনাজ পারভিন Yes, ma'am. প্রেজেন্ট, রিয়াদ অ্যাবসেন্ট, আরিফুল ইসলাম, মাহবুবুর রহমান প্রেজেন্ট, মাসুদুর রহমান তালিমুল ইসলাম স্বাধীন অ্যাবসেন্ট, মিজানুর রহমান, শামীম হোসেন প্রেজেন্ট, Asma, আচ্ছা অ্যাবসেন্ট, অন্তরা, yes, ma'am. জাহিদুল ইসলাম, কি, ফয়সাল আলম, আমার বিয়ে। অঞ্জন দাস absent, সেলিম হোসেন
অ্যাবসেন্ট। আকবর হোসেন প্রেজেন্ট। অনার হোসেন, প্রেজেন্ট। এম শাফাত, প্রেজেন্ট। দীপঙ্কর পল, প্রেজেন্ট। মোর্শেদুল আলম, মাহবুব ইবনে কায়েস, ইয়েস প্লিজ। সুকান্ত পল, প্রেজেন্ট ছিল। জাহিদ আহমেদ ভুঁইয়া, আমার সিরিয়াল 10 অ্যাবসেন্ট। তোমার দিছে দিয়েছি। প্রেজেন্ট দিয়ে দিছে তোমাকে